আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছি এবং সুস্থ আছি। একটা সুন্দর সকালে আপনাকে স্বাগতম। এই ক্লাসটা গুণগত রসায়নের ওয়ান শট ক্লাস। এই ক্লাসটা একটা কম্প্যাক্ট রিভিশন ক্লাস। এই ক্লাসটা কারা করবে, এই ক্লাসটা কারা করতে পারবে? এই ক্লাসটা হচ্ছে যারা ক্লাস 11-12-এ আছে তারা করবে, অর্থাৎ এই ক্লাসটা করবে যারা এইচএসসি 26 ব্যাচে আছে, অর্থাৎ যাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ, সামনে টেস্ট পরীক্ষা, গুণগত রসায়ন পড়ে ফেলছে তারা তারা করবে। আর এইচএসসি 27 ব্যাচ যারা হচ্ছে সামনে হাফ ইয়ারলি পরীক্ষা দিবে, যারা আমাদের কোর্সে আছে অথবা অন্যান্য অনলাইন কোর্সে বা অফলাইন কোর্সে ভর্তি আছে, তারা এই ক্লাসটা করবে হাফ ইয়ারলি পরীক্ষার জন্য। এই ক্লাসে আমরা কি করব? এই ক্লাসে আমরা খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এই ক্লাসে আমরা কি করব? এইচএসসি 25 ব্যাচ মানে 25 সালের সিকিউ এবং এমসিকিউ গুলো সলভ করব। এখন কেন 25 ব্যাচ? কারণ মনোযোগ দিয়েন, 24 ব্যাচে কি পরীক্ষা হয়েছে? না, 24 ব্যাচে কিন্তু কেমিস্ট্রি পরীক্ষা হয়নি। এখন এই যে এইচএসসির যত প্রশ্ন আছে সব কিন্তু ভাইয়ার ইউটিউব চ্যানেলে সলভ করানো আছে। আমি একটু আপনাকে দেখাই, মনোযোগ দিয়েন, একদম ধরে ধরে ভাইয়া দেখাই দিচ্ছি। এই যে দেখেন, হাসানা নাম যে ইউটিউব চ্যানেলটা আছে, এই চ্যানেলে আপনি যদি প্লেলিস্টে যান, প্লেলিস্টে গেলেই দেখবেন হচ্ছে এই আমার চ্যানেলের সবচেয়ে ফেমাস যেটা সিরিজ, মহারিভিশন সিরিজ। এই যে দেখেন, মহারিভিশন সিরিজ, গুণগত রসায়নের ওয়ান শট মানে ফুল, এই যে মহারিভিশন সিরিজ এমসিকিউ। অথবা আপনি যদি আরও যান, এই দেখেন এইচএসসি 23 ব্যাচের জন্য মহারিভিশন, এইচএসসি 23 ব্যাচের জন্য মহারিভিশন। আচ্ছা, আবার আপনি যদি আরও যান, এই যে এইচএসসি 22 ব্যাচের জন্য মহারিভিশন, এইচএসসি 22 ব্যাচের জন্য মহারিভিশন। ওকে, তার মানে বুঝার বিষয় হচ্ছে আপনি মানে প্রত্যেকটা বছরের প্রশ্ন অলরেডি কিন্তু ভাইয়ার ইউটিউব চ্যানেলে সলভ করাই দেওয়া আছে। ভাই, প্রত্যেক বছরের প্রশ্ন কি সলভ করতে হয়? উত্তর হচ্ছে না। এক বছরের প্রশ্ন আপনি যদি ভালো করে সলভ করতে পারেন, দেন বাকি বছরের প্রশ্নগুলো কিন্তু আপনি অটোমেটিক সলভ করতে পারবেন। অ্যান্ড আরেকটু মজার বিষয় হচ্ছে এইচএসসি 25 ব্যাচে মানে 25 ব্যাচের প্রশ্নগুলা একটু ব্যতিক্রম আসছে, মানে কি বেশ কিছু প্রশ্ন খুবই সুন্দর আসছে, যেটা অন্যান্য বছরের বোর্ড পরীক্ষায় কিন্তু আসে নাই। আরেকটা ব্যাপার বলি, এই এইচএসসি 25 চলাকালীন সময় আপনাদের মনে আছে কিনা, ফার্স্ট পেপার পরীক্ষার দিন একটা কন্ট্রোভার্সি হয়েছিল, মানে প্রশ্নে একটু ভুল ছিল। সেকেন্ড পেপার পরীক্ষার আগে মাইলস্টোন ট্র্যাজেডি হয়েছে, যার জন্য ভোর রাতে কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা পিছাই দিছিল। আপনাদের হয়তো মনে আছে, আপনারা হয়তো ফেসবুক বা টিভিতে দেখে থাকছেন। তার মানে এত প্রেশারের ভিতরেও এইচএসসি 25-এর যে পরীক্ষাটা হয়েছে, কেমিস্ট্রি পরীক্ষা, বেশ মোটামুটি কঠিনই হয়েছে। ওকে, আপনারা হয়তো শুনে থাকবেন বড় ভাইদের কাছ থেকে। সো এই এইচএসসি 25 মানে 25 ব্যাচের এমসিকিউ আর সিকিউ গুলা আপনি যদি একবার বুঝে বুঝে ভালো করে সলভ করতে পারেন ওই পার্টিকুলার চ্যাপ্টারের, তাহলে আপনাকে বিশ্বাস করেন ভাই, কোনো কলেজ বা কোনো বোর্ডে আপনাকে আটকাইতে পারবে না। ওকে, সো আমরা কি করব? আমরা এমসিকিউ পড়বো আগে, তারপর কখ পড়বো, এরপরে সিকিউ পড়বো। একটু মজা দেই আপনাকে, হ্যাঁ একটু মজা দেই, মনোযোগ দিন। দেখেন আপনার জন্য কি কি ভাইয়া রেডি করে রাখছি। এই যে দেখেন, একদম একদম সুন্দর করে দেখেন, এনাম কেমিস্ট্রি একাডেমি, হাসান এনাম। আপনি এখানে জ্ঞান অনুধাবনের যে প্র্যাকটিস শিট ভাইয়া বানাইছি, এই প্র্যাকটিস শিট থেকে আপনাকে আমি কখ পড়াই দিব। তার মানে এই ক্লাসকে আপনি মিস করবেন? 27 ব্যাচ হন, 26 ব্যাচ হন, মিস করবেন না। এরপরে একদম ধরে ধরে ভাইয়া 25 সালের এমসিকিউ গুলা সলভ করাবো, তারপরে আমরা সিকিউতে যাব। কথা বোঝা গেছে? ওকে ফাইন। তাহলে আমরা কিন্তু প্রশ্নটা খুব ভালো করে বুঝে বুঝে সলভ করব। তাহলে কি হবে? অন্যান্য কোনো বছরে আটকাবো না। আচ্ছা, এখন ভাইয়া আপনার মন চাইলো যে ভাইয়া অন্য বছরের প্রশ্নগুলোও সলভ করব, তখন আমি কিভাবে করব? তখন আপনি বেশি কিচ্ছু লাগবে না ভাইয়া, হ্যাঁ বেশি কিচ্ছু লাগবে না। আপনি এই যে হাসানা নাম চ্যানেলে গিয়ে, এই যে ইউটিউব চ্যানেলে যখন ঢুকবেন, যে কোনো একটা ভিডিওতে, লেটস সে যে কোনো একটা ভিডিও, এই যে এই একটা ভিডিও আসবে এখন। ওকে ওকে, এই যে ভিডিওটা আসছে, আমি আর ভিডিওটা প্লে করতেছি না। এই যে দেখেন, আপনি মনে করেন অন্য বছর একটা প্রশ্ন সলভ করবেন, আপনি কি করবেন? এই যে এই জায়গাতে মোড়ে চাপ দিবেন। মোড়ে চাপ দিলেই দেখবেন একদম নিচে লেকচার স্লাইড আছে, আপনাকে লেকচার স্লাইডে নিয়ে যাবে। মানে আপনি যদি চান অন্যান্য বছরের প্রশ্নও সলভ করবেন ভাইয়া, ওইটার ব্যবস্থাও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, ইউটিউব চ্যানেলে করা আছে। সো পেরেশানির কিছু নাই, আমরা সবকিছু সুন্দর করে করব। ওকে আসেন, তাহলে এখানে আর কি গুগলের মানে গুগল ড্রাইভ লিঙ্কটা দেখা যাবে। এই যে দেখেন, গুগল ড্রাইভ লিঙ্কটা এসে পড়ছে। ওকে, তার মানে কি এখানে একদম ধরে ধরে সব আছে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা পড়ালেখা স্টার্ট করি, দেন আস্তে ধীরে কথাবার্তা বলবো। আচ্ছা, সবার আগে আমরা কি করব? আচ্ছা, আরেকটা ছোট্ট একটা ভালো অ্যানাউন্সমেন্ট দিই আপনাদের জন্য, কেমন? যারা 27 ব্যাচের আছেন, এই কথাটা 27 ব্যাচের জন্য আমরা বলবো।
26 ব্যাচের জন্য বলতেছি না, কেন? কারণ 26 ব্যাচের এখন ওই সময় নেই। যারা 27 ব্যাচের আছেন তারা এই ক্লাসগুলো যদি আপনি নোট আপলোড দেন, অবশ্যই পরের দিন মানে কালকের মধ্যে, কালকে আরেকটা ক্লাস আছে, কালকের মধ্যে যদি আপনি এই ক্লাসের নোটটা আপলোড দেন, আমরা টপ 2 সিলেক্ট করব, যাদের দুইজনের নোট ভালো হবে তাদেরকে আমরা আরএমএইচ এর টি শার্ট দিব। আপনি কিন্তু জানেন যে ভাইয়ার কিন্তু আরেকটা প্ল্যাটফর্ম আছে আরএমএইচ, যেখানে আমরা সায়েন্সের অনেকগুলো টিচার মিলে বাকি সব সাবজেক্ট পড়াই। আর এনাম কেমিস্ট্রি একাডেমি তো আমার নিজের। ওকে, তো এই আরএমএইচ আমাদেরই একটা সিস্টার কনসার্ন, আমাদেরই একটা ভালো মানে একটা প্রতিষ্ঠান। আমরা ট্রাই করতেছি কিছু করার, ইন্টারের কিছু টিচারকে নিয়ে সব সাবজেক্টে সার্ভিস পাবেন, আর এনাম কেমিস্ট্রি একাডেমি থেকে শুধু কেমিস্ট্রি সার্ভিস পাবেন। তো আরএমএইচ এর টি শার্ট আপনারা যদি পেতে চান, টপ 2 জনকে আমরা সিলেক্ট করব, যারা পরের দিন সন্ধ্যা 7টার আগে ভালো করে নোটটা জমা দিবেন। ওকে ডান, আলোচনা শেষ। ওকে ফাইন, তাহলে আসেন মনোযোগ দিন। তাহলে আমরা সবার আগে কি করব বলেন তো, আমরা এইচএসসি 25 ব্যাচে আসা প্রশ্নগুলোর ব্রেকডাউনটা করে ফেলে। আসেন ভাইয়া, ব্রেকডাউন বলতে খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। ঢাকা বোর্ডে প্রশ্ন আসছে কয়টা? গুণগত রসায়ন থেকে 7টা প্রশ্ন আসছে। কুমিল্লা বোর্ডে কয়টা আসছে? 9টা আসছে। চিটাং বোর্ডে কয়টা আসছে? 7টা আসছে। যশোর বোর্ডে 7টা, বরিশাল বোর্ডে 6টা, রাজশাহীতে 5টা, সিলেটে 7টা, ময়মনসিংহে 5টা, দিনাজপুরে 7টা, মাদ্রাসাতে 6টা, টোটাল 10টা বোর্ড। এই 10টা বোর্ড, 9টা জেনারেল বোর্ড আর একটা হচ্ছে মাদ্রাসা বোর্ড, এই টোটাল 10টা বোর্ডে গুণগত রসায়ন থেকে টোটাল 66টা প্রশ্ন আসছে। এন্ড আপনি যদি এভারেজ করেন, এখানে 60টা আপনি পাবেন। এই যে 66 10 দিয়ে ভাগ করলে কি 6.6, তার মানে কি বলেন তো? আমরা বলতে পারি গুণগত থেকে কিন্তু ভাইয়া 6 থেকে 7টা প্রশ্ন আসতেছে, 6 থেকে 7টা প্রশ্ন আসতেছে। তার মানে আপনাকে বুঝতে হবে যে কেন আপনি এই চ্যাপ্টারটা পড়বেন, কেন আপনার এই চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট। বুঝতে পারছেন, এটা ভারী চ্যাপ্টার, গুণগত রসায়ন কিন্তু বেশ ভারী একটা চ্যাপ্টার। তো 6 থেকে 7টা এমসিকিউ প্রতিটা বোর্ডে আসে। সো আপনি কি এটা স্কিপ করতে পারবেন কখনো? উত্তর হচ্ছে না, কখনো স্কিপ করা যাবে না। তাহলে গুণগত রসায়ন ভালো করে আমরা এখন বুঝে বুঝে পড়াই স্টার্ট করব। তো আসেন আমরা বিসমিল্লাহ বলে পড়ালেখা স্টার্ট করি, তারপর আস্তে ধীরে বাকি কথা বলা যাবে। কেমন? বাকি কথা বলা যাবে। তাহলে সবার আগে আমরা কি করবো? এই দেখেন 2025 সালের প্রশ্ন নিয়ে আসছি আমি। ওকে, 2025 সালের প্রশ্ন নিয়ে আসছি। এটা হাজারি স্যারের বইয়ের পিছনেই আছে। যারা 27 ব্যাচ তারা তো নতুন বই কিনছেন, আর 26 ব্যাচ সামনে টেস্ট পেপার কিনবেন। সো আপনি চাইলে কিন্তু প্রশ্নগুলো কালেক্ট করতে পারবেন। ওকে, বা যে কোনো একটা জুনিয়র ফার্স্ট ইয়ার একটা ছেলে ডাক দিবেন, এই এদিকে 26 ব্যাচে যারা আছেন ফার্স্ট ইয়ার একটা ছেলে ডাক দিবেন, এই কেমিস্ট্রি বই আনছো? হ্যাঁ ভাই আনছি। বের করো। হ্যাঁ, এবার বসে বসে ছবি তুলে একটু র্যাগিং করবেন। ওকে, দুষ্টামি করলাম। সেটা হচ্ছে আপনি 27 ব্যাচের 27 ব্যাচের একটা ছোট ভাইকে বা ছোট বোনকে বলবেন তোমার বইটা দাও, বই দিয়ে আপনার ওই লাস্টের ছবিগুলো ফটোকপি করবেন বা ছবি তুলে সলভ করতে পারবেন। ওকে আসেন, তাহলে আমরা বিসমিল্লাহ বলে একদম ধরে ধরে, ভাইয়া কিন্তু দাগায় রাখছি কোনগুলো গুণগত রসায়নের, সো স্কিপ ভুল হওয়ার চান্স নাই, তাই না? আসেন তাহলে আসেন আমরা আলোচনা করতে করতে বিসমিল্লাহ বলে স্টার্ট করি। তাহলে দেখেন ঢাকা বোর্ড 2025-এ আসা গুণগত রসায়নের প্রশ্নগুলো একটু সলভ করে ফেলে। আসেন তাহলে বোর পরমাণু মডেল নিচের কোনটির ক্ষেত্রে প্রযোজ্য? আমরা জানি বোর পরমাণু মডেল 1 ইলেকট্রনের জন্য প্রযোজ্য, তাই না? তাহলে প্রযোজ্য কার জন্য হবে বলেন তো ভাই? এই যে হিলিয়াম প্লাসের জন্য হবে। কেন? হিলিয়ামের 2টা ইলেকট্রন, হিলিয়াম প্লাস মানে 1টা ইলেকট্রন। ডান। তারপর কোন পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে একই সংখ্যক ইলেকট্রন বিদ্যমান? আমরা জানি যারা একই গ্রুপে থাকে তাদের শেষ শক্তি স্তরে একই ইলেকট্রন বিদ্যমান থাকে। তার মানে পটাশিয়াম, সোডিয়াম। দেখেন দেখাই যাচ্ছে পটাশিয়াম মানে কি 4s1 আর সোডিয়াম মানে হচ্ছে 3s1। ক্লিয়ার? ওকে ডান। নিচের কোন বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? ভাইয়া এটা কি আপনার মনে আছে? আসেন আমরা একটু পড়াই দিই। এই জিনিসটা ভাইয়া, যেটা পড়ানো লাগবে ভাইয়া সেটা পড়াই দিব। আসেন একটু বইটা একটু দেখেন তো ভাইয়া, দেখেন তো বই, দেখেন তো এই ছকটা আপনার মনে আছে কিনা। আশা করি মনে থাকা উচিত। দেখেন সবার আগে কি আছে? সবার আগে আছে হচ্ছে ভাইয়া রেডিও ওয়েভ, তারপরে আছে হচ্ছে মাইক্রোওয়েভ। দেখেন রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ, তারপরে আছে আইআর, তারপরে আছে ভিজিবল, তারপরে আছে ইউভি, তারপরে আছে এক্স রে, তারপরে আছে গামা রে। মনে আছে আপনার? হ্যাঁ, তাহলে সবচাইতে বেশি তরঙ্গ দৈর্ঘ্য কার হবে? উপরের দিকে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, আর বাকি সবকিছু কমে যাবে। বাকি সবকিছু বলতে কি? ই কমে যাবে, নিউ বার কমে যাবে, নিউ কমে যাবে, সব কমে যাবে, বা শুধু ল্যামডা বৃদ্ধি পাবে। তার মানে যে উপরে আছে তার ই কি ল্যামডা কি হবে? বেশি হবে। তাহলে আসেন আমরা প্রশ্নটা একটু সলভ করি ভাইয়া। হ্যাঁ, প্রশ্নটা একটু সলভ করি। কই জানা গেল প্রশ্নটা? হ্যাঁ, প্রশ্নটা এই যে। তাহলে মনোযোগ দিয়েন, নিচের কোন বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে? দৃশ্যমান গামা, অবলোহিত আর অতিবেগুনির মধ্যে কে উপরে আছে? অবলোহিত, মানে আয়ারটা উপরে আছে। ওকে, এই যে দেখেন আয়ারটা উপরে আছে। ক্লিয়ার? ডান পড়ালেখা? ওকে ডান। আসেন
যেটা যেটা দরকার ওইটা আমরা পড়বো, সমস্যা নাই। আসেন, কোনটি নেসলার বিকারক? নেসলার বিকারক মানে কি? K2HgI4 আর KOH। জানি আমরা ক্ষারীয় পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেটকে বলা হয় নেসলার বিকারক। নেসলার বিকারক দিয়ে কাকে কাকে হচ্ছে গিয়ে শনাক্ত করা হয় ভাই? কতবার যে এটা বলছি আমরা, কতবার বলছি, অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করা হয়। নেসলার বিকারক দিয়ে কাকে শনাক্ত করা হবে? অ্যামোনিয়াম আয়নকে শনাক্ত করা হবে। একদম টুরস্থ রাখতে হবে, একদম টুরস্থ। এটা এই বছরও হচ্ছে গিয়ে এই যে লাস্ট কি পরীক্ষা হইলো? কৃষিগুচ্ছ পরীক্ষা হয়েছে, এটা এই বছরও কৃষিগুচ্ছতে আসছে। এগ্রি 25 লেখেন, এগ্রি 25-এও আসছে, এটা এগ্রি 25-এও আসছে। এই যে কয়েকদিন আগে এগ্রি পরীক্ষা গেল, তাই না? আসেন তারপর, ওকে ওকে, একটা দ্রাব্যতার প্রশ্ন পাইছি ভাইয়া, দ্রাব্যতার প্রশ্ন পাইছি। তো দ্রাব্যতার প্রশ্ন আমরা সলভ করব। দ্রাব্যতার প্রশ্নটা তো সুন্দর করে সলভ করতে হবে ভাই, দ্রাব্যতার প্রশ্নটা সুন্দর করে সলভ করতে হবে। তাহলে আসেন আমরা সুন্দর করে সলভ করি। দ্রাব্যতার প্রশ্নটা আমরা সুন্দর করে এখন সলভ করব। ক্লিয়ার? ওকে ফাইন। এখন মনোযোগ দিন, সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2025-এ আসা। এটা হচ্ছে ঢাকা বোর্ড ক্লিয়ার? তাহলে ঢাকা বোর্ড 2025-এ আসা দ্রাব্যতার এই সুন্দর প্রশ্নটা আসেন আমরা সলভ করি। মনোযোগ দিয়ে দেখি কি আছে কপালে, কেমন কি আছে কপালে দেখি। সিলভার ক্রোমেটের দ্রাব্যতা প্রতি লিটার জলীয় দ্রবণে এত গ্রাম হলে দ্রাব্যতার গুণফল কত? সিলভার ক্রোমেট কি? এটাই তো চিনি না, তাই না? সিলভার ক্রোমেট কি? আসেন, সিলভার ক্রোমেট মানে Ag2CrO4। এই অনেকে কি দিবে জানেন? Ag2C2O4 দিয়ে দিবে, এটা হচ্ছে সিলভার অক্সালেট, এটা কিন্তু সিলভার ক্রোমেট না। ওকে, সিলভার ক্রোমেট না। তাহলে সিলভার ক্রোমেট মানে কি? ক্রোমিয়াম আছে, Ag2CrO4। ফাইন। এবার আসেন, বলছে সিলভার ক্রোমেটের দ্রাব্যতা প্রতি লিটার জলীয় দ্রবণে এত গ্রাম হইলে। তার মানে দেখেন 1 লিটারে দ্রাব্যতা কত, কি বলেছে? প্রতি লিটারে এত গ্রাম হলে দ্রাব্যতা। 1 লিটারে কত গ্রাম? 12 গ্রাম। ক্যালকুলেটর আছে না? আছে। তাহলে 1 লিটারে এত গ্রাম, তাহলে ভাইয়া দেখেন তো 1 লিটারে এত গ্রাম হইলে কি এটা গ্রাম পার লিটার বলে? বাট 1 লিটারে আমরা কি করব এখন? কত মোল, ওইটা একটু বের করব। তাহলে 1 লিটারে গ্রাম রে মোলে নাই কেমনে? আণবিক ভর দিয়ে ভাগ করতে হয়। আণবিক ভর, সিলভারের আণবিক ভর কত? 107.8 ইন্টু 2 প্লাস ক্রোমিয়াম মানে কত? 52, তারপরে 4 16 64। ক্রোমিয়াম একটা দিয়ে দিছে ওরা, কত ভালো, তাই না? তাহলে আসেন আণবিক ভর দিয়ে ভাগ করলে এটা কি হয়ে যাবে? মোল হয়ে যাবে। তাহলে এটা করে ফেলে। আসেন 0.001, 3টা 012 ডিভাইডেড বাই 107.8 ইন্টু 2 প্লাস 52 প্লাস 64, যেমন চাই আসুক, হ্যাঁ যেমন চাই আসুক। 3.61 10⁻⁻7। ওকে, আসছে এটা, হ্যাঁ এটা আসছে, এটা আসতেই পারে। এখন মনোযোগ দিয়ে, এখানে কি বলেছে? বলছে দ্রাব্যতার গুণফল কত ভাইয়া? KSP কত? খেয়াল করেন তো ভাইয়া, KSP মানে কি? KSP এটা কেমন টাইপের লবণ দেখেন তো? এটাকে আমরা A2B টাইপের লবণ বলি কিনা? Ag2CrO4, CrO4 এর যোজনী 2 আর সিলভারের যোজনী 1, A2B টাইপের লবণের KSP কি হয়? A2B টাইপের লবণের KSP কি হয়? এই 27 বছর পোলা পাইনি, এগুলো কি পড়ছেন? AB টাইপের লবণের KSP S², A2B টাইপের লবণের KSP কি হয়? 4s³। তাহলে এটা কি হবে? 4 ইন্টু S³। এস এর ভ্যালুটা ওই যে এটা হচ্ছে এস এর ভ্যালু, এটাই হচ্ছে আমার এস। তাহলে আসেন আমরা ক্যালকুলেটরে বসাই দিই, কিউব করব ইন্টু 4 দিব, 1.89 10⁻⁻19। এস এর কিউব, এস এর পাওয়ারটাই কি হবে? মোল পার লিটারের কিউব পাওয়ার হবে। ওকে ওকে, তাহলে 1.89 10⁻⁻19, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তাহলে দেখি আমরা এটা অ্যান্সার আছে কিনা। ভাই রে ভাই, একদম প্রথমে দিয়ে দিস। ওকে, একদম প্রথমে দিয়ে দিস, বুঝে গেছে? ওকে ফাইন। আসেন তাহলে এইটা গেল আমাদের পরের প্রশ্ন। এবার আসেন আমরা পরের প্রশ্নতে চলে যাই। 5 নম্বর সলভ হয়েছে। 5-এর অ্যান্সার আমরা একটু 5-এর অ্যান্সারটাও মিলাবো। হ্যাঁ 5-এর অ্যান্সার মিলাইতে পারবো, কিন্তু আমরা এই 5-এর অ্যান্সার কত? 5-এর অ্যান্সার 1। এই দেখেন 5-এর অ্যান্সার 1 পাইছেন, 5-এর অ্যান্সার 1। ওকে হয়ে গেছে, ফাইন। তাহলে 5 গেল। এখানে আর কত আছে? এখানে যে 12 নম্বর আছে। এই কোয়ান্টাম সংখ্যা থেকে তো প্রশ্ন সবসময় আসে ভাই। কোয়ান্টাম সংখ্যা থেকে গুণগত রসায়নের একটা এমসিকিউ আসবেই, এটা ফরজ, তাই না? তাহলে আসেন আমরা এটা একটু সলভ করি। তাহলে এখানে কি বলেছে দেখেন, এখানে বলছে পটাশিয়ামের সর্ববহিস্থ ইলেকট্রনের জন্য কোন সেটটি সঠিক? পটাশিয়ামের লাস্ট, সবার লাস্টে কি থাকে? পটাশিয়ামের সবার লাস্টে থাকে 4s1।
আমরা জানি কি না জানি। তাহলে এইখান থেকে ভাই অপশন দেখার দরকার নেই, আগে নিজে নিজে করো। ওকে, এন ইকুয়াল কত 4, এল ইকুয়াল কত, এস অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে 0, এম এর জন্য কত ভাই, এটা 0 হলে এটাও 0 হবে সব সময়, এন্ড যেহেতু একটা ইলেকট্রন তাই এস সব সময় কি হবে প্লাস হাফ হবে। এবার এটা যেই জায়গায় আছে এটাই হচ্ছে অ্যান্সার, দেখো নিচেরটা। ডান ডান। এবার আসো আমরা পরের প্রশ্নটা করি। ওকে, দ্রাব্যতার আরো একটা প্রশ্নে আপনাকে স্বাগতম। আসেন আমরা একটু দ্রাব্যতার আরো একটা প্রশ্ন করি। এই কই গেল রে, সরি, মনোযোগ দিন, হ্যাঁ মনোযোগ দিন। আচ্ছা এইটা এই কোনায় দিয়ে দেখি তো কেমন লাগে। ওকে দেখো, একটি লবণের 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা 25। ঢাকা বোর্ডের আরেকটা প্রশ্নে আপনাকে স্বাগতম। ঢাকা বোর্ড 25-এর দ্রাব্যতার আরেকটা প্রশ্নে আপনাকে স্বাগতম। দেখেন, একটি লবণের 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতা 25 দেওয়া আছে, তাহলে এস কত দেওয়া আছে, এস দেওয়া আছে 25। বলছে 50 গ্রাম দ্রবণে দ্রবের পরিমাণ কত, ভাইয়া 50 গ্রাম দ্রবণ বলে দিছে, দ্রবণে। আচ্ছা দ্রাব্যতা 25 এই কথাটার মানে কি বলেন তো, আমরা বলতে পারি না, মুখে মুখে করা যায় বাট আমরা বলি দ্রাব্যতা 25 মানে কি বলেন তো, 100 গ্রাম পানিতে, 100 গ্রাম পানিতে দ্রব কয় গ্রাম, 25 গ্রাম। এখন দেখেন তো 50 গ্রাম দ্রবণে বলছে, ভাইয়া দ্রবণে বলছে, তাহলে এটা কি আপনি পানি নিবেন না দ্রবণ নিবেন, দ্রবণ নিবেন, তাহলে পানি একটুক দ্রব একটুক, তাহলে আমরা লাইনটাকে এইটা লাইন লিখবো না, আমরা লিখবো কি লাইন, 125 গ্রাম দ্রবণে, দ্রব কত 25, তাহলে 50 গ্রাম দ্রবণে কত, 25 ইন্টু 50 বাই 125, 5 25 125, 5 10 50, অ্যান্সার হচ্ছে 10। 10 কি আছে অ্যান্সারে, 10 কি আছে, হ্যাঁ ভাইয়া 10 আছে। ওকে ডান, তাহলে আমাদের ঢাকা বোর্ডের সকল এমসিকিউ কিন্তু কমপ্লিট। ওকে, এবার আসেন আমরা পরের বোর্ডটা দেখি। ওকে, পরের বোর্ডটা দেখি। তাহলে ঢাকা বোর্ডে আমাদের যে 60টা প্রশ্ন ছিল 60টাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখেন একদম গুনে গুনে আসছি আমি, হ্যাঁ আমি একটা প্রশ্ন বাদ দেওয়া পছন্দ করি না, এটা আমার যারা স্টুডেন্ট তারা জানে আমি একদম নিখুঁত, রেফারেন্সে আমি খুবই নিখুঁত। ওকে আসেন আসেন, তাহলে এবার আমরা একটু ভালো করে প্রশ্নটা সলভ করি একটা একটা করে। আবার কুমিল্লা বোর্ড 25, নিচের কোন সমীকরণটি সঠিক নয়, ই ইকুয়াল এইচ নিউ ডান, ই ইকুয়াল এম সি স্কোয়ার ডান, ল্যামডা ইকুয়াল এইচ বাই এম নিউ না, এটা এম ভি দিতে চাইছে, ওদের নিয়ত ভালো বাট এটা আসলে ওরা ভুলে টাইপটা এরকম করছে, ল্যামডা ইকুয়াল এইচ, ল্যামডা ইকুয়াল 1 বাই নিউ, না 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 না, ল্যামডা ইকুয়াল 1 বাই নিউ না, 1 বাই নিউ বার হচ্ছে, রাইট, তরঙ্গ সংখ্যা ছিল, তার মানে এটা ভুল, মানে এটাই অ্যান্সার আর কি, কোনটি সঠিক নয়, তার মানে কি অ্যান্সার সঠিক নয় কোনটা, এটা ভুল, তাই না, এটা ভুল। তারপরে পাউলির বর্জন নীতি মেনে চলে না কোনটি, মেনে চলে না কোনটি, হাইড্রোজেন, স্বাভাবিক স্বাভাবিক হাইড্রোজেন, রাইট, যেহেতু একদম ব্যতিক্রম সবার প্রথমে আছে। উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা নির্ণয় করে কোনটি, অরবিটাল সংখ্যা হচ্ছে 12+1, ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2 × 12+1, এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা 2 × 12+1, এর একদম বেসিক প্রশ্ন তাই না। ওকে আসেন, তারপরে আর কোনটা আছে, ওরে বাবারে বাবারে বাবা, ওকে ওকে ওকে, দ্রাব্যতা থেকে 2টা প্রশ্ন আসছে, তার মানে আসেন আমরা দ্রাব্যতা থেকে 2টা প্রশ্নই সলভ করি। ওকে, এটা কোন বোর্ড, কুমিল্লা, কুবো, কুমিল্লা বোর্ড 2025-এর দ্রাব্যতার সুন্দর একটা প্রশ্নে আপনাকে স্বাগতম। আসেন আমরা করি, কি বলেছে, 100 ml সম্পৃক্ত দ্রবণে 1 গ্রাম এজিসিএল উপস্থিত আছে, তাহলে 100 ml এ আছে 1 গ্রাম, 100 ml এ আছে কয় গ্রাম, 1 গ্রাম, তাহলে ভাইয়া দ্রাব্যতা মানে কি, মোল পার লিটার, পার লিটারে নিতে হবে তাই না, তাহলে 100 ml এ আছে 1 গ্রাম, তাহলে 1 লিটারে মানে 1000 ml আছে কয় গ্রাম, 1 × 1000 বাই 100, 1 × 1000 বাই 100 মানে 10 গ্রাম। ভাইয়া গ্রামে কি অ্যান্সার না, 1 লিটারে গ্রাম থাকলে কি অ্যান্সার না, ভাইয়া মোল থাকলে অ্যান্সার, মোল পার লিটার, তাহলে 1 লিটার তো পাইছি, মোলে নিতে হবে, তাহলে গ্রাম রে মোলে নাই কেমনে ভাইয়া, 10 ডিভাইডেড বাই আণবিক ভর, কার আণবিক ভর, এজিসিএল এর আণবিক ভর, এজিসিএল মানে কত বলেন তো, সিলভার, সিলভার মানে হচ্ছে 107.8, আর ক্লোরিন মানে কত 35.5,
তাহলে আসি দেখি একটু করি, নিচে উপরে 10 নিচে 107.8 প্লাস 35.5, 0.0697 মোল। এই দেখেন মোল পার লিটারে মানে 1 লিটারে। ক্লিয়ার? এবার দেখি তো এই অ্যান্সারটা আছে কিনা। 0.069, 0.069। সুন্দর না? হয়ে গেছে না? ডান। এবার আসেন তারপরে, এগুলো তো আসলে হাতে হাতে করতে হবে তাই না, এগুলো হাতে হাতে করতে হবে। দ্রাব্যতার আরেকটা ম্যাথ রে ভাই, বাবারে বাবা, ভালো ম্যাথ দিছে তো, দেখে তো ভালো ম্যাথ মনে হচ্ছে। ওকে আসুন, এটা কি কুবো 25? হ্যাঁ, কুমিল্লা বোর্ড 25-এর দ্রাব্যতার একটা সুন্দর ম্যাথে আপনাকে স্বাগতম, অসাধারণ ম্যাথে আপনাকে স্বাগতম। আসেন দেখি আমরা ম্যাথটাতে কি বলেছে। বলেছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় X2Y এর সম্পৃক্ত দ্রবণে X প্লাসের মোলার ঘনমাত্রা এত, তাহলে দ্রাব্যতার গুণফল কত। খুবই সুন্দর কনসেপচুয়াল ম্যাথ, ভালো একটা ম্যাথ। আসেন একটু দেখি, অনেকে ভুল করে, এই ভুলগুলো থাকা যাবে না, এই কনসেপ্ট এই গ্যাঞ্জামগুলো থাকা যাবে না। তাহলে আসেন X2Y কে আমরা যদি ভাঙি, X2Y কে আমরা যদি ভাঙি তাহলে কি পাবো, 2X প্লাস আর Y2 মাইনাস। কেমন? ওকে, এবার মনোযোগ দিয়েন। আপনাকে বলছে X প্লাসের মোলার ঘনমাত্রা। দেখেন আমরা এটা শিখছি কিনা, এখানে কি লিখতে হয় 2S আর এখানে কি লিখতে হয় S। এটা জানি নাকি জানি না? জানি। আপনি কি জানেন S মানে কি? ভাই S মানে হচ্ছে দ্রাব্যতা, S মানে হচ্ছে দ্রাব্যতা। একটা ছোট্ট জিনিস কি আপনি জানেন ভাই, এই যে 2S না, এই 2S মানে কি জানেন? এই 2S মানে X প্লাসের ঘনমাত্রা, মোলার ঘনমাত্রা। এই S মানে কি জানেন ভাই? Y2 মাইনাসের মোলার ঘনমাত্রা। আপনি না মাত্র বললেন ভাই S মানে দ্রাব্যতা। হ্যাঁ, S মানে দ্রাব্যতা। আমাকে যদি জিজ্ঞাসা করা হয় Y2 মাইনাসের দ্রাব্যতা কত, S, Y2 মাইনাসের ঘনমাত্রা কত, S, আবার X প্লাসের দ্রাব্যতা কত, S, X প্লাসের মোলার ঘনমাত্রা কত, জীবনও S না, 2S, 2S, 2S মানে নিচে যেটা লেখেন না, এটা হচ্ছে গিয়ে কি আমাদের মোলার ঘনমাত্রা। ফাইন। এখন আপনাকে কি দিয়ে দিছে দেখেন তো, আপনাকে বলছে X প্লাসের মোলার ঘনমাত্রা দিয়ে দিছে, তার মানে দেখেন তো মোলা X প্লাসের মোলার ঘনমাত্রা কত, 2S। তাহলে আমরা বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, শর্ত মতে বা প্রশ্ন মতে 2S ইকুয়াল কত, 2.56 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার। তাহলে S ইকুয়াল কত হবে ভাইয়া, 28 দুগুণা 56 মানে 1.28 10 টু দি পাওয়ার মাইনাস 4 মোলার। ডান ডান, তাহলে S ইকুয়াল ডান। এবার বলছে দ্রাব্যতার গুণফল কত। মা এটা কেমন লবণ? এটা হচ্ছে A2B টাইপের লবণ, এটা A2B টাইপের লবণ। তাহলে KSP কি হবে? KSP হবে হচ্ছে 4S কিউব। তাহলে 4 ইন্টু এই যে S এর ভ্যালুটা বসাবো ইন্টু কিউব। এবার আসেন একটু তাড়াতাড়ি করি। তাহলে 4 ইন্টু 1.28 10 টু দি পাওয়ার মাইনাস 4S কিউব, তার মানে এটা কি আসবে 8.3 10 টু দি পাওয়ার মাইনাস 12। দেখি এটা অ্যান্সারে আছে কিনা। 8.3 10 টু দি পাওয়ার মাইনাস 12। বাহ সুন্দর। আসেন আমরা এটার উত্তরটাও মিলাই। হ্যাঁ, উত্তর মিলাইলে কি একটা কনফিডেন্স বাড়বে। 7 উত্তর কোন জায়গায় আছে? 7 উত্তর এই যে দেখেন, 7 উত্তর খ নাম্বার, 7 উত্তর খ নাম্বার ভাইয়া কই, এই যে দেখেন 7 উত্তর খ নাম্বার, 8.3 10 টু দি পাওয়ার মাইনাস 12। ডান ডান। আসেন এরপরে, এখানে আর কোনো প্রশ্ন নাই। ওকে, এই যে দেখেন মস্তিষ্কের টিউমার শনাক্তকরণে কোনটি অধিক ব্যবহৃত হয়? এমআরআই, এমআরআই, এমআরআই। এগুলো মুখস্থ প্রশ্ন। কেমন? এগুলো মুখস্থ প্রশ্ন। তারপরে প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কত? এটা যদি না পারেন পিড়ে ভর্তা বানাই ফেলবো। এই প্ল্যাঙ্কের ধ্রুবকের মান কি হবে? 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 27 34 জুল সেকেন্ড। আর যদি আমি বলতাম ভাই 6.626 10 টু দি পাওয়ার মাইনাস 27, তখন কি হইতো? আর্ক সেকেন্ড, ইআরজি সেকেন্ড। বুঝা গেছে? এগুলো কিন্তু ভুল করা যাবে না। কেমন? তারপরে পূর্ণ কি বলেছে এখানে, পূর্ণ 3s অরবিটালের শেষ ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার মান কত? আমরা একটু নিজে নিজে করি, অপশন দেখার দরকার নেই। 3s অরবিটাল, 3s অরবিটাল মানে কি বলেন তো? 3s অরবিটাল মানে n ইকুয়াল হচ্ছে 3, s ইকুয়াল মানে l ইকুয়াল 0, m ইকুয়াল 0। একটুক দিয়ে আপনি অপশন চেক করলেই হয়ে যাবে, অ্যান্সার বের হয়ে যাবে। আসেন তাহলে আমরা একটুক দিয়ে অ্যান্সারটা চেক করি। তাহলে 300 হইতে হবে। কি হইতে হবে? 300 হইতে হবে। এখন আসেন দেখি তো ভাইয়া, 300 তো অনেক জায়গায় আছে। 300 300। এখন কথা হচ্ছে পূর্ণ 3s অরবিটালের শেষ ইলেকট্রনের জন্য ভাইয়া, পূর্ণ 3s অরবিটাল, পূর্ণ 3s অরবিটাল শেষ ইলেকট্রন মানে s অরবিটাল মানে কি এটা? এবার শেষ ইলেকট্রন এই যে এটা। তাহলে এই স্পিন যদি থাকে তাহলে এটাকে আমরা কি বলি? প্লাস হাফ নাকি মাইনাস হাফ? নরমালি মাইনাস হাফ বলি। তাহলে অ্যান্সার কোনটা হবে? 24-এর 1 হওয়া উচিত। দেখি তো আমরা 24-এর 1 কিনা।
এই আমরা অ্যান্সারটা একটু মিলাই ফেলে আসেন 24-এর 1 কিনা দেখেন। হ্যাঁ এই তো ভাইয়া 24-এর 1। ওকে ওকে 25 নাম্বারটাও আসছে নাকি? হাইড্রোজেন পরমাণু, ভালো প্রশ্ন তো। এই আসেন 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 আসেন, ভালো প্রশ্ন, ভালো প্রশ্ন। নর্মালি কিন্তু এই টাইপের প্রশ্ন দেয় না, হ্যাঁ নর্মালি এই টাইপের প্রশ্ন দেয় না, ভালো প্রশ্ন। কুমিল্লা বোর্ড ইদানিং যা যা প্রশ্ন করতেছে রে ভাই, কুমিল্লা বোর্ড ইদানিং ইঞ্জিনিয়ারিং লেভেলে প্রশ্ন করতেছে। পূর্ব 25, কুমিল্লা বোর্ড 2025 সালের আরেকটা সুন্দর প্রশ্নে আপনাকে স্বাগতম। এই প্রশ্ন নর্মালি অ্যাডমিশন ছাড়া অন্য কোনো বোর্ডে দেয় না। এই প্রশ্ন অ্যাডমিশন ছাড়া নর্মালি কোনো বোর্ড পরীক্ষার এমসিকিউতে দেয় না। সো কুমিল্লা বোর্ডের এই প্রশ্নে আপনাকে স্বাগতম। আসেন ভালো করে তাকান। হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস হতে তৃতীয় অরবিটের দূরত্ব কত? মানে এখানে কি আমার দূরত্ব, ওই যে বোরের যে সূত্রগুলো আছে না, এটা ফিজিক্স দিয়েও করতে পারবেন, কেমিস্ট্রি দিয়েও করতে পারবেন, আপনি যে কোনো একটা দিয়ে করেন। আমরা জানি আর এন এর সাথে মানে এন তম অরবিটের ব্যাসার্ধ, এন তম কক্ষপথের ব্যাসার্ধের সাথে হাইড্রোজেনের কক্ষপথ মানে 1 নম্বর কক্ষপথের ব্যাসার্ধের একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে r1 × n²। আর r1 মানে কি? r1 মানে হচ্ছে RH, r1 মানে হচ্ছে RH, 1 মানে কি একটা ইলেকট্রন, মানে 1 নম্বর শক্তি মানে কি হাইড্রোজেনকে রিপ্রেজেন্ট করতেছে। তাহলে r1 × n², এই সূত্রটা জানতে হবে। ওকে ফাইন, তাহলে আসেন, তাহলে rn আমরা বের করব কোনটা? 3 বের করব, 3 স্কয়ার দিতে হবে। r1 এর ভ্যালু কত ভাই? এইটা আপনি না জানলে এটা অন্যায়। দেখেন r1 এর ভ্যালু আপনাকে জানতে হবে 0.53 অ্যাংস্ট্রম, এটা জানতে হবে। এটা আপনি অনেক জায়গায় দেখছেন বাট মুখস্থ করেন নাই, এটা জানতে হবে। এবার বলছে এই অপশনগুলো দেখেন সবগুলো সেন্টিমিটারে আছে, তার মানে আপনি এখন কি করবেন? এটা সেন্টিমিটারে নেবেন। তাহলে 5.3 10⁻⁹ সেন্টিমিটার। এটাকে নিলে যেমন অ্যাংস্ট্রম মানে 10 মিটার, রাইট? দেন সেন্টিমিটারে নিলেন আর কি। এবার 5.3 10⁻⁹ ইন্টু 9, শেষ। এখান থেকে অ্যান্সার আসবে। তাহলে 5.3 10⁻⁹ ইন্টু 9, 4.77 10⁻⁸। এই আমাদের কি কোনো জায়গায় ভুল হয়েছে রে? আমাদের কি কোনো জায়গায় ভুল হয়েছে? দেখেন তো একটু চেক করে। 4.7, হ্যাঁ না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে আসেন আমরা একটু অ্যান্সারটা চেক করি। 25-এ ও ভাই মানুষ, আমি তো ঘাবড়াই গেছিলাম। দেখেন 4.7 দেখছি না, আমি সবার আগে এটার দিকে তাকাইছি, তো 3 10⁻⁸ আসলো, এটা যে দিছে খেয়াল করিনি। 4.77 10⁻⁸। ওকে ডান, আসেন। তাহলে আমাদের কুমিল্লা বোর্ড খতম। ওকে আসেন, তারপরে এইবার আসেন রাজশাহী বোর্ড। রাজশাহী এই টাইপের প্রশ্ন কিন্তু দেখেন ভাই সবসময় আসে। কোন প্রশ্নটা বলেন তো, দেখেন তো চিনেন কিনা এই টাইপের। এই যে এখন যে প্রশ্নটা আমরা সলভ করব, রাজশাহী বোর্ডে আসে এই প্রশ্নটা ঢাকা ভার্সিটিতেও রেগুলার আসে, রাইট? তাহলে দেখেন কোন রশ্মিটির শক্তি সবচেয়ে বেশি। একটু আগে আপনি কি পড়ছেন? কোন রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি বা শক্তি সবচেয়ে কম বা তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, এই টাইপের প্রশ্ন রেগুলার আসে, অ্যাডমিশনেও আসে, মেডিকেল ভর্তি পরীক্ষা, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা, কৃষি ভর্তি পরীক্ষা, জাহাঙ্গীরনগর আর বোর্ড পরীক্ষাতেও আসে। আমরা কি জানি? যার ল্যামডা বড়, আমার জানতে হবে একটা জিনিস, যার ল্যামডা বড় তার ই কম, আর যার ল্যামডা ছোট তার ই বেশি। আপনার কাছে কি জিজ্ঞাসা করছে? আপনাকে জিজ্ঞাসা করছে কার শক্তি বেশি, দ্যাট মিন্স কার ই বেশি। এখন ই কি আপনি জানেন? না জানেন না, আপনি ল্যামডা তো জানেন। তাহলে এই 4 জনের ভিতরে যার ল্যামডা কম তার ই বেশি, যার ল্যামডা কম তার ই বেশি। দেখেন তো ইউভি, আইআর, গামা, কার ল্যামডা কম? যার ল্যামডা কম তার ই বেশি। গামা ভাইয়া নিচে আছে কোন জায়গায়? দেখেন তো পড়ছে কিনা, দেখেন তো ভাইয়া গামার নিচে কিনা। গামা নিচে আছে। আলফা নামক তো কোনো রশ্মি নেই এই জায়গায়, আছে না? তাহলে গামা নিচে আছে, তার মানে গামার ল্যামডা সবচেয়ে কম আর ই সবচেয়ে বেশি, শেষ অ্যান্সার। ওকে ডান, আসেন তারপরটা। কোনটির মধ্যে ইলেকট্রন আর নিউট্রন সংখ্যা সমান? এটা বেশি বাচ্চা প্রশ্ন হয়ে গেছে। ওকে, এটা বেশি বাচ্চা প্রশ্ন হয়ে গেছে। একদম প্রথমটা চেক করে দেখা যাচ্ছে। দেখেন 19 আর 9 এর গ্যাপ কত? নিউট্রন সংখ্যা 10, আর ফ্লোরাইড আয়ন তার মানে ফ্লোরিনের প্রোটন হচ্ছে 9 আর -1 মানে 10। তাহলে অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। আর অন্যগুলো চেক করলাম না, কেমন? অন্যগুলো চেক করলাম না। এখানে কি আসছে? ও ভাই সরি 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 সরি, এই প্রশ্নটা আমি দাগাই নাই, তার মানে প্রশ্ন কিন্তু আরেকটা বেশি। হ্যাঁ,
প্রশ্ন আরেকটা বেশি। K4Fe6 বিকারকটা দিয়ে কোন আয়নটি শনাক্ত করা যায়? K4Fe6 দিয়ে চারটা জিনিসটা শনাক্ত করা যায়। কয়টা জিনিসটা? চারটা জিনিসটা। কপার 2+, ফেরাস, ফেরিক, জিঙ্ক। তাহলে K4Fe6 বিকারকটি দিয়ে কোন আয়নটি শনাক্ত করা যায়? এই চারটা আয়নের যে কোনো একটা অপশনে থাকবে। কোনটা আছে? কপার 2+ আছে। যদি K3Fe6 বলতো, দেখেন K3 মানে পটাশিয়াম ফেরিসায়ানাইড। পটাশিয়াম ফেরিসায়ানাইড বললে কিন্তু অ্যান্সার হইতো দুইটা মানে কি? ফেরাস আর ফেরিক। মাথায় রাখবেন K3Fe6 কয়জনকে শনাক্ত করে? দুইজনকে। আর K4Fe6 কয়জনকে শনাক্ত করে? চারজনকে। আমরা একটা মস্ত বড় ভুল করছি, সেটা হচ্ছে রাজশাহী বোর্ড। হ্যাঁ, রাজশাহী বোর্ডে অ্যাকচুয়ালি প্রশ্ন কয়টা? এই রাজশাহী বোর্ডে, সরি মাফ করে দিয়েন, রাজশাহী বোর্ডে প্রশ্ন হচ্ছে 6টা। তার মানে টোটাল প্রশ্ন হচ্ছে 67টা। ওকে, মানে আমি তো সারা রাত ধরে এগুলো করছি, দুই একটা প্রশ্ন হয়তো মিস গেছে, বাট মিস যেতে দিব না, বাদ যাবে না একটি শিশু। ওকে, আসেন তারপরে, তাহলে 8 নাম্বারটা এটার আন্ডারে পড়বে। এরপরে কি আছে? এই যে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল এত হলে সালফেটের মোলার ঘনমাত্রা কত? আসেন তাহলে আমরা এটা একটু করে ফেলবো। কই করব? এটা হচ্ছে রাবো 25। তাহলে একই কথা, রাজশাহী বোর্ড 2025-এ আসা দ্রাব্যতার আরেকটা সুন্দর কনসেপচুয়াল ম্যাথে আপনাকে স্বাগতম। আসেন কি দিয়েছে দেখি। বলেছে অ্যালুমিনিয়াম সালফেট কেমন লবণ ভাইয়া? A2B3 টাইপের লবণ। A2B3 টাইপের লবণের কেএসপি কি হয়? কেএসপি হয় হচ্ছে 108 এতটুকু আমরা জানি, রাইট? এবার বলছে অ্যালুমিনিয়াম সালফেটের দ্রাব্যতার গুণফল এত হলে, তাহলে 108 কত দিছে? 1.5 10⁻⁻5। বলছে সালফেটের মোলার ঘনমাত্রা কত? এই জায়গাটাতে পড়ালেখা আছে, দেখেন আপনারা বারবার করে শেখানো হয়েছে। দেখেন তো অ্যালুমিনিয়াম সালফেট ওরা একটু ভাঙেন তো, তাহলে ওরে ভাঙলে কি পাওয়া যাবে বলেন? দুইটা অ্যালুমিনিয়াম 3+ আর 3টা সালফেট 2-, এটা পাওয়া যাবে। আমরা সবার নিচে এস দিব, তাই না? এস দিব, কয়টা করে এস দিব? এখানে 2টা এস দিব, এখানে 3টা এস দিব। আমি আপনাকে যদি বলি অ্যালুমিনিয়াম 3+ এর দ্রাব্যতা কত, আপনি কি বলবেন? এস। আপনাকে যদি বলি সালফেটের দ্রাব্যতা কত, আপনি বলবেন কি? এস। মানে আপনাকে যখনই জিজ্ঞাসা করা হবে দ্রাব্যতা কত, আপনি কি বলবেন? এস। বাট আমি যদি আপনাকে বলি ঘনমাত্রা কত, তখন নিচের দিকে তাকাবেন, যেটা নিচে আছে এটা ঘনমাত্রা। তাহলে অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা কত? 2s। সালফেটের ঘনমাত্রা কত? 3s। আপনাকে জিজ্ঞাসা করছে সালফেটের মোলার ঘনমাত্রা কত, তার মানে আপনাকে বের করতে হবে কত? 3s বের করতে হবে। ক্লিয়ার? তাহলে 3 আর এস মানে কি বলেন তো? ওই যে কেস 108 আর এইটা থেকে এস এর ভ্যালুটা বের হবে, এই যে এস এর ভ্যালুটা বের হবে। তাহলে এস ইকুয়াল কি বের হবে বলেন? 1/5 10⁻⁻5 ডিভাইড বাই 108। এইখান থেকে আমার অ্যান্সারটা আসবে। তার মানে এই যে দেখেন এতটুকু জায়গা থেকে এস বের হবে, এতটুকু জায়গা থেকে এস আমরা বের করতে পারবো আশা করি। এতটুকু থেকে এস বের হবে, ওই এস এর ভ্যালুটা এখানে বসাই দিবেন, তাহলে 3s এর ভ্যালুটা বের হয়ে যাবে। তাহলে আসেন আমরা একটু করি 3 ইনটু, ওকে কত? 5th রুট না, তারপরে কোন জায়গায় দিয়ে আছে? 1.5 10⁻⁻5 108 ভাইয়া 0.127 আসছে। কত আসছে? 0.127। এটা কার ভ্যালু? এটা এস এর 3s এর ভ্যালু, মানে মোল পার লিটার। এটা কি? মোলার ঘনমাত্রা, মোল পার লিটার। তাহলে এবার দেখি এটা আছে কিনা। ওকে, এই ফর্মে নাই। ভালো করে তাকান, আমরা কি জানি? দশমিক যদি ভাই এক ঘর ডানে যায় মানে 1.27 দেন, দশমিক এক ঘর ডানে গেলে পাওয়ার কি হয়? এক ঘর মাইনাস হয়, 10⁻⁻1 হবে। তাহলে অ্যান্সার 10⁻⁻1। ওরে ভাই রে ভাই, কত পেঁচাবে রে ভাই। ওকে, এটা সুন্দর অপশনটা দিয়ে দিলেই হইতো। ওকে, সেই বোর্ডের এই দ্রাব্যতার প্রশ্নটা পারা উচিত, মানে ঘনমাত্রা আর দ্রাব্যতা নিয়ে কিন্তু গ্যাঞ্জাম করা যাবে না। ওকে, আসেন তারপরে। ওকে ওকে, রাজশাহী বোর্ড চলতেছে। ওকে, এই প্রশ্ন আমি করাবো না। বোর পরমাণু মডেল ব্যাখ্যা করতে পারে বেরিলিয়াম 2+ আয়নের বর্ণালী? না। এক ইলেকট্রন বেরিলিয়াম 2+ এ? না, তাহলে বাদ। ধাপান্তরিত ইলেকট্রনের শক্তি শোষণ বিকিরণ পরমাণু স্থায়িত্ব। ওকে, 2-3 হচ্ছে কারেক্ট অ্যান্সার, বুঝাই যায় তাই না? চেক করে নিয়েন। ওকে, 14 নাম্বারটা একটু চেক করে নিয়েন। 14 নাম্বারটা কই পাবো অ্যান্সার? 14 খ। 14 খ, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভুল হয় নাই। আসেন তারপরে
এই যে এগুলো 9 এর প্রশ্ন। পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন, পটাশিয়ামের সর্বশেষ ইলেকট্রন মানে 4, এর কৌণিক ভরবেগ কত? তাহলে সর্বশেষ ইলেকট্রনের জন্য যদি বলে তাহলে n ইকুয়াল হচ্ছে 4, তাহলে NH/2 পাই 4H/2 পাই, তার মানে 2H/পাই 2H/পাই। এবার এখান থেকে কি করবেন, ভ্যালুগুলো বসাই দিবেন। এটা আমি করাই দিব মনে হচ্ছে, না করাবো না। ওকে, এটা করায় লাভ আছে ভাইয়া। তারপরে 24 শেষ 25, ও ওয়াও, মানে আমাদের 3টা বোর্ড শেষ, মাশাআল্লাহ। এরপরে কোনটা? ওরে ভাই রে ভাই, যশোর বোর্ড। যশোর বোর্ড দেখলেই না আমার ভয় লাগে, কেন জানি যশোর বোর্ড দেখলেই আমার ভয় লাগে। এরা ভাই কঠিন প্রশ্ন করে, বুঝছেন। এফআইআর এর ক্ষেত্রে নিচে কোনটি সঠিক? এফআইআর মানে কিন্তু এটা ওই যে থানার এফআইআর না। এফআইআর এর ক্ষেত্রে নিচের কোনটা সঠিক, মানে ফার আয়ার। আমরা জানি মিডল আয়ার, নিয়ার আয়ার আছে, মিডল আয়ার আছে, ফার আয়ার আছে। তো ফার আয়ার মানে কি? দূরবর্তী আয়ার। দূরবর্তী আয়ার মানে চিকিৎসা, চিকিৎসা, চিকিৎসা মানে চিকিৎসা। তাহলে এখানে ক্যান্সার চিকিৎসা ব্যবহৃত হয়, এটা হবে অ্যান্সার। ওকে, তারপরে আর কি আছে দেখি। ওকে, এই যে এগুলা A2B3 একটু আগে যে ম্যাথটা করাইলাম 108 5, ঠিক আছে। ওকে ডান, আর দেখারই দরকার নেই। ওকে ওকে ওকে, একটা দ্রাব্যতার ম্যাথ পেয়েছি আমরা। সো কেন করবো না ভাইয়া, দ্রাব্যতার ম্যাথগুলো কিন্তু করতে হবে। হ্যাঁ, দ্রাব্যতার ম্যাথ করতে হবে। কেমন? দ্রাব্যতার ম্যাথ করতে হবে। দেখা যায় না সব? হ্যাঁ দেখা যাবে। তাহলে জব 25 মনোযোগ দিয়েন। তাহলে যশোর বোর্ড 25-এর দ্রাব্যতার একটা সুন্দর প্রশ্নে আপনাকে স্বাগতম। আসেন তাড়াতাড়ি করে ফেলি। কক্ষ তাপমাত্রায় 65 গ্রাম ভরের একটি সম্পৃক্ত দ্রবণে, তাহলে ভর কার দেওয়া? দ্রবণের ভর দেওয়া। 20 গ্রাম NaCl দ্রবীভূত থাকলে NaCl এর দ্রাব্যতা কত? মানে একদম বেসিক ম্যাথ। ওকে, তাহলে আমরা ওই যে ডিরেক্টলি সূত্র ইউজ করতে পারবো। ডিরেক্টলি কি করতে পারবো? ডিরেক্টলি এই কি রে, কি হলো? ডিরেক্টলি সূত্র ইউজ করতে পারবো। কি সূত্র ইউজ করব? m - m, আর নিচে কত? m * 100, ঠিক আছে। ওকে, এখন এইভাবে যদি আপনি না বুঝেন, কি রে আমি নিজেও তো সূত্রটা ভুলে গেলাম রে, সূত্র দিয়া তো করি না অনেকদিন, এই জন্য 65 গ্রাম ভরের 20 দ্রবণে, আমি নর্মালি তো সূত্র দিয়ে করি না আর কি, দ্রবণ মাইনাস দ্রব, তাহলে কি আসবে? দ্রাবক আসবে। এই মনে আসছে, এই মনে আসছে, মনে আসছে, সূত্র মনে আসছে। ওকে ওকে ওকে, তাহলে আসেন এখানে কি হবে, সরি আমার ইন্ট্রোটাই সুন্দর হয়নি, ধুত্তুরি ধুত্তুরি। ওকে আসেন, তাহলে যশোর বোর্ড 25-এ আসা একটা বেসিক ম্যাথে আপনাকে স্বাগতম। তাড়াতাড়ি, তাহলে এখানে 65 গ্রাম ভরের দ্রবণ বলছে, 20 গ্রাম NaCl দ্রবীভূত থাকলে NaCl এর কি? দ্রাব্যতা কত? ওকে ফাইন, তাহলে 65 গ্রাম কি? দ্রবণের ভর, 20 গ্রাম লবণের ভর NaCl। তাহলে এস মানে কি বলুন তো? এস মানে হচ্ছে উপরে হচ্ছে গিয়ে কি আমার দ্রব, নিচে হচ্ছে দ্রবণ মাইনাস দ্রব ইন্টু 100। কেন? দ্রাবকের সাপেক্ষে করতে হয়। তাহলে উপরে কত? উপরে হচ্ছে 20, নিচে হচ্ছে 65 - 20 মানে কত রে? 65 - 20 মানে 45 ইন্টু 100। তাহলে আসেন একটু করি, 20 * 100 / 45। দ্রাব্যতার ম্যাথ বাদ দেওয়া যাবে না। 44.44444, অনেকগুলো চার আছে, তার মানে অ্যান্সার কোনটা হবে ভাইয়া? অ্যান্সার হবে 44.40। নরমাল ম্যাথ দিছে। ওকে ফাইন। ওকে, বর্ণালী ব্যাখ্যা করতে পারে 1 ইলেকট্রন বিশিষ্ট, তার মানে হিলিয়াম প্লাস, হিলিয়াম প্লাস, গ নাম্বারটা অ্যান্সার হবে। তারপরে ওকে, এগুলো হচ্ছে আমাদের খুব ভালো প্রশ্ন। ভালো প্রশ্ন মানে কি? এই যে দেখো যশোর বোর্ড কি একটু পেঁচায়, হুদাই হুদাই দিল এটা, হ্যাঁ হুদাই দিল এটা। তাহলে আসেন কি বলেছে, উদ্দীপকের ওয়াই বর্ণের কোন, ওয়াই বিকিরণটি কোন বর্ণের হবে ভাই? ওয়াই বিকিরণ কোন বর্ণের হবে মানে কি? তোমার এখন ম্যাথটা করে বের করতে হবে। দেখো যশোর বোর্ড কেন জ্ঞানজাইম্মা, বুঝছো তো? আসো, তাহলে এই উদ্দীপক দিয়ে দিছে ওয়াই কোন জায়গা থেকে কোন জায়গায়, দেখো 5 থেকে, দেখো ওয়াই হচ্ছে 5 থেকে কোন জায়গায় আসছে? 2 এ আসছে, 5 থেকে 2 এ আসছে। তার মানে এখন তুমি কি করবা বলো? ওই যে ল্যামডার ভ্যালুটা বের করবা। ল্যামডার ভ্যালু কি বলো তো? 1 / ল্যামডার ভ্যালু হচ্ছে আমরা জানি RH 1/n1 এর স্কয়ার। n1 মানে কি? যেটাতে আসছে 2 এর স্কয়ার, মাইনাস 1/n2 এর স্কয়ার মানে 1/5 স্কয়ার মানে 25। আর পুরাটাকে কি করবা? ইনভার্স করে দিতে হবে। কেন ইনভার্স করে দিতে হবে? সূত্র কিন্তু 1 / ল্যামডা ছিল, এখন আমরা ল্যামডা ইউজ করতেছি, তাই না? তাহলে কি আসবে? 109 6 7 8 ইন্টু 1/4 মাইনাস 1/25, যা আছে আসবে। এটারে কি করবা? ঘুরাইয়া দিবা। 434 আসবে। এখান থেকে কত আসতেছে? 434 ন্যানোমিটার। 434 ন্যানোমিটার। তাহলে 434 ন্যানোমিটার আসা মানে কি? নীল না? 434 মানে নীল। আসো আমরা একটু বইটা থেকে রিভিশন দেই। দেখো তো এই টপিকটা পড়াইছি না কিনা ভাইয়া? এই বইয়ে আছে না এটা? হ্যাঁ আছে বইয়ে, সরি। বই থেকে একটু রিভিশন দিয়ে আসো, মনোযোগ দিও।
বই কই, সরি, এটার আশেপাশেই তো থাকার কথা। হ্যাঁ, এটা আশেপাশেই থাকার কথা। এই যে ভাইয়া, এই যে দেখছো, দেখছো নি কাহিনী। ছি 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 ছি। আর ওকে, তো আমরা এইগুলো কি জানি নাকি জানি না বলো? এই দেখো, বেগুনি মানে কি 434, নীল মানে হচ্ছে 434। ওকে ওকে, সো এইটা আমি একটা কাজ করতেছি, এটা আমি ওই যে তরঙ্গ দৈর্ঘ্যের যেটা আছে না, তরঙ্গ দৈর্ঘ্যের পেজে কপি করে দিচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্যের পেজে কপি করে দিচ্ছি, তাহলে একসাথে থাকলো আর কি। হ্যাঁ, কই যায় কি করে বুঝি না কিছু। যাই হোক, বুঝার দরকার নেই, আসো। তাহলে হয়েছে আমাদের পড়া? হ্যাঁ হয়েছে। আসো তারপরে, এবার আসো আমরা একটা ম্যাথ করে, আবার আবার ম্যাথ করতে হবে, আবার ম্যাথ করতে হবে। কেন? কারণ উদ্দীপক মতে, দেখো উদ্দীপক মতে, ওমা উদ্দীপক মতে মানে কি, এবার একটু আবার ম্যাথ করে করে বের করো। পরের পরের কোশ্চেনটা দেখো, এক্স রশ্মিটি ইউভি অঞ্চলের, ওয়াই এর তরঙ্গ দৈর্ঘ্য এক্স অপেক্ষা বড়। আচ্ছা, এটা কিন্তু খুব স্বাভাবিক, এটা দেখো দুই স্বাভাবিক। কেন? কারণ ওয়াই হচ্ছে বামার আর এক্স হচ্ছে লাইম্যান, তাহলে বামারের তরঙ্গ দৈর্ঘ্য লাইম্যানের চেয়ে বেশি। তার মানে দেখো, দুই নাম্বারটা কিন্তু মুখে বলা যায়, এক্স এক নাম্বারটাও মুখে বলা যায়। দেখো এক্স রশ্মিটি ইউভি অঞ্চলের, দেখো এক্স ইউভি অঞ্চলের, তাহলে এক আর দুই কারেক্ট। এবার জেড, জেড এর তরঙ্গ দৈর্ঘ্যের মান, জেড এর তরঙ্গ দৈর্ঘ্যের মান 1094 ন্যানোমিটার। কারণ এইটা কি ঠিক কিনা এটা কি আমি জানি? ভাইয়া জানতে পারবো, দেখো তো ভালো করে তাকাও, ও কোন জায়গায় আসছে, ও আসছে তিনে, তিনে আসা মানে 780-র বেশি। তো এই টাইপের প্রশ্নে নর্মালি কি হয়, তিনোটাই কারেক্ট হয়ে যায়। বাট এখন আমরা কিন্তু ডিরেক্টলি বলতে পারবো না, মানে 780-র বেশি যে কোনোটাই হতে পারে। কেন 780 বেশি কেন ভাইয়া? দুই নাম্বার পর্যন্ত হচ্ছে বামার, বামার মানে কি 380 থেকে 780। এখন এটা যে কোনোটা হতে পারে, 780-র বেশি যে কোনোটা হইতে পারে না, 1094 হবে কোনো কথা আছে? তার মানে আমরা কি করব, আমরা এখন বের করব 6 থেকে 3 পর্যন্ত, 6 থেকে 3 পর্যন্ত। তাহলে সেম ভাবে বের করে আসো, 109 6 7 8 ইন্টু 1 বাই, কোন জায়গায় আসছে, এটা তিনে আসছে, 1/9 মাইনাস 1 বাই কত বলো তো, 6 থেকে আসছে, তার মানে 36, 6 6 36 না, 6 6 36, যা আসবে আসবে। এটারে কি করতে হবে, এটা দেখার দরকার নাই, এটারে ঘুরাই দিতে হবে, ঘুরাই দিলাম, দিলাম 1094 আসবে। দেখো 1.094 আসছে। এরপরে কি আর করা লাগে রে ভাই? এই এরপরে কি আর করা লাগে, এরপরে কি আর করা লাগে? 1094.11। ওহ, সুন্দর তো। তার মানে তিনটাই কারেক্ট। ওকে, তিনটাই কারেক্ট। আসো তারপরে, ওয়াও, আমাদের কয়টা প্রশ্ন? ওকে, দেখো নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি অসম্ভব? ভাইয়া কোয়ান্টাম সংখ্যার এই টাইপের ম্যাথ সব সময় আসে। ওকে, সো আসো রাজশাহী বোর্ডের এই প্রশ্নটা করে ফেলি, যশোর বোর্ডের এই প্রশ্ন, সরি যশোর বোর্ডের এই প্রশ্নটা দেখো ভাইয়া, এগুলো সব সময় আসে। নিচের কোন কোয়ান্টাম সংখ্যার সেটটি অসম্ভব বলো? জিরো হইলে জীবনে প্লাস ওয়ান হয়, ভালো করে দেখলি বুঝুন, জিরো হইলে জীবনে প্লাস ওয়ান হয় না, জিরো হইলে জিরো হয়। এল এর মান জিরো মানে এম এর মানও জিরো, তার মানে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে হচ্ছে এটা। শেষ ভাইয়া, আমাদের রাজশাহী বোর্ড সলভ শেষ। আসো, ও সরি, যশোর বোর্ড সলভ। আবার ভাই সেম ভুল করতেছি বারবার, কেন জানি। আসো তাহলে আমাদের 4টা বোর্ড শেষ, আলহামদুলিল্লাহ ভাইয়া। হ্যাঁ, এখন আমরা আমরা আবার একটু ঝাপাঝাপি করি, বুঝছো, তাড়াতাড়ি করলে, মানে এখন আমরা একটু টান দিই, আসো তাড়াতাড়ি। ওপো, দেখো সালফারের শেষ ইলেকট্রনের জন্য, সালফারের শেষ ইলেকট্রনটির জন্য, হুম, সালফারের শেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মান কোন সেটটি প্রযোজ্য? যেটা পারবো, 3s2 3p 3s2 3p4, তাহলে 3p4, 3p4, 3 এল এর ভ্যালু কত হবে? 1 হবে, তাহলে 2 বাদ 0 বাদ 2 বাদ, তাহলে বুঝাই যাচ্ছে। দেখো কেন, শেষ ইলেকট্রন মানে কি 3p4 এর ভিতরে আছে, n ইকুয়াল 3, p এর জন্য l ইকুয়াল কত বলো? l ইকুয়াল কত? l ইকুয়াল 1, 0 তো না, রাইট? ওকে, তারপরে তাহলে অ্যান্সার হচ্ছে 3 নাম্বারটা। মোলের কোন ইলেকট্রন শক্তি, ইলেকট্রন ক্ষমতার সূত্র কোনটা? 2 × 12 + 1। তারপরে আসো, ওকে,
ভাইয়া জাল টাকা শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? আমরা ভাই আজীবন জানি জাল টাকা শনাক্তকরণে কি ব্যবহার করা হয়? ইউভি রশ্মি ব্যবহার করা হয়, অতিবেগুনি রশ্মি ব্যবহার করা হয়। দ্রাব্যতা গুণফলের ক্ষেত্রে কোনটা সঠিক? তাপমাত্রার উপর নির্ভরশীল। অবশ্যই যে কোনো ধ্রুবক জিনিস তাপমাত্রার উপর নির্ভরশীল ডিপেন্ডশীল বলতেছি, ওয়াও। ওকে, তাহলে দেখো যে কোনো কেমিস্ট্রির কেএসপি, কেআইপি, কেসি, কেপি, কেবি, যত ধরনের কে আছে কেমিস্ট্রিতে সব কিসের উপর ডিপেন্ডেন্ট বলতো? তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট। তাহলে দ্রাব্যতার গুণফল তাপমাত্রার উপর নির্ভরশীল। স্বল্প দ্রবণীয় তড়িৎ বিশ্লেষণ, অবশ্যই দ্রাব্যতার গুণফল আমরা নরমালি কি কাদের জন্য বের করি? যারা স্প্যারিংলি সলিউবল, যারা হচ্ছে গিয়ে কম দ্রবণীয়। সম্পৃক্ত বা অসম্পৃক্ত উভয় না ভাইয়া, দ্রাব্যতার গুণফল শুধুমাত্র স্যাচুরেটেড সলিউশন মানে সম্পৃক্ত সলিউশনের জন্য, তাই না? তাহলে অ্যান্সার কোনটা? 1 আর 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, সুন্দর। তারপরে আসো, হয়ে গেছে এগুলো। ওয়াও, আসো, এই প্রশ্নও দিতেছি ইদানিং। এটা কোন বোর্ড রে? চট্টগ্রাম বোর্ড না? ওকে ওকে ওকে, চট্টগ্রাম বোর্ড। বাবা রে বাবা, চট্টগ্রাম বোর্ড এই টাইপের প্রশ্ন নরমালি এমসিকিউতে কখনোই দেয় না, বুঝছো? কখনোই দেয় না। 24 তাহলে আসো আমরা একটু করে ফেলি। কি করব? চট্টগ্রাম বোর্ড 25-এ আসা দ্রাব্যতার তাপমাত্রা রিলেটেড প্রবলেমে আপনাকে স্বাগতম। এই টাইপের প্রশ্ন ভাইয়া বোর্ড পরীক্ষার এমসিকিউতে দিতে একদমই দেখা যায় না এই গত 4-5 বছরে। 25 সালে এই প্রশ্ন দিছে, মানে বুঝতেই পারছেন 25 সালের প্রশ্ন একটু কঠিন হয়েছিল। ওকে, তো এই প্রশ্নগুলো কিন্তু সিকিউর জন্য করা হয়, বাট এমসিকিউতে কিভাবে করবেন? শর্টকাটে করতে হবে। আসলে আমরা এমসিকিউর জন্য একটা শর্টকাট দিয়ে দিই। তাহলে দেখেন, যখনই আপনাকে বলবে একটা টেম্পারেচার থেকে আরেকটা টেম্পারেচারে যাচ্ছে, তাহলে দুইটা কেস হইতে পারে, অদক্ষিপ্ত হইতে পারে, না হলে ক্যালাসিত হইতে পারে। একই কথা, অদক্ষিপ্ত আর ক্যালাসিত একই কথা। অদক্ষিপ্ত হইতে পারে, না হলে দ্রবণে যুক্ত করতে হইতে পারে। এখন দেখেন এখানে কি বলছে, 50 থেকে 25-এ শীতল করা হয়েছে। ওকে, যদি ভাইয়া ঠান্ডা করা হয় তাহলে কি হয়? ক্যালাসিত হয়, তাই না? তাহলে মাথায় রাখবেন, ঠান্ডা করলে কি হয়? ঠান্ডা করলে ক্যালাসিত হয়। আর কি বলেন তো, ওই শীতল করে বলে কি বলেন, যখন তাপমাত্রা বাড়াবেন, টেম্পারেচার বাড়াইলে কি হয়? দ্রব অ্যাড করতে হয়, দ্রব অ্যাড করতে হয়। এই কথাটা মাথায় রাখবেন। ক্লিয়ার? ওকে, তাহলে আসেন এটা একটু সুন্দর করে লিখে রাখেন। তাহলে এই প্রশ্নের জন্য কি লিখবেন? যখনই তাপমাত্রার পার্থক্য দিয়ে দিবে, মানে এক তাপমাত্রা থেকে আরেক তাপমাত্রায় যাইতে বলবে, এরকম টাইপের চট্টগ্রাম বোর্ডে আসছে এবার, তাহলে করে ফেলি। যদি ঠান্ডা করতে বলে তখন কি হবে? ক্যালাসিত হবে। আর যদি তাপমাত্রা বাড়ায় তখন কি হবে? দ্রব অ্যাড করতে হবে। এই দুটো জিনিস লিখে ফেলেন। এখন সিম্পল কথা, একটা সূত্র শিখাই দিই এমসিকিউতে কিভাবে তাড়াতাড়ি করবেন। ক্যালাসিত বলুক বা দ্রব অ্যাড করতে বলুক, যাই বলুক, সূত্র একটা ইউজ করবেন, S1 মাইনাস S2 ডিভাইডেড বাই 100 প্লাস S1 ইন্টু গিভেন দ্রবণের ভর, আসেন এখন S1 কি S2 কি এটা একটু বোঝার জিনিস। যেই তাপমাত্রা থেকে যেই তাপমাত্রায় গেছে এইটা চিহ্নিত করবেন। দেখেন 50 থেকে 25-এ গেছে, দেখেন 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার লবণ 25 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে গেছে, তাহলে এটা 50-এর আর এটা হচ্ছে 25-এর। তাহলে যেইখান থেকে যেখানে গেছে, তাহলে এটা হচ্ছে S1, এটা হচ্ছে S2। S1 কত? S1 হচ্ছে দিয়ে দিছে 50-এর NH4Cl এর দ্রাব্যতা কত? 60, তাহলে এখানে দিছে 60 মাইনাস S2 কত? 25-এর জন্য কত? 40 ডিভাইড বাই 100 প্লাস S1, 100 প্লাস S1 মানে 160 ইনটু গিভেন দ্রবণের ভর। ভাই গিভেন দ্রবণের ভর কত? গিভেন দ্রবণ কত দিছে? 120 গ্রামের দ্রবণ দিছে, তাহলে 120 গ্রামের দ্রবণ। এবার এটারে কাটাকাটি করো, তাহলে অ্যানসার এসে বলবে 40 দিয়ে কাটো, 40 3 40 60 40 4, ও 60 থেকে 40 বাদ দিলে কত থাকে? 20 থাকে, তাহলে 4 5 20, তার মানে 5 3 15 অ্যানসার। অ্যানসার কত? অ্যানসার হচ্ছে 15। শেষ, বুঝা গেছে? আসলে এটার উত্তরটা মিলাই, হ্যাঁ উত্তর মিলাইলে কি হবে? কনফিডেন্স বাড়বে। তাহলে চট্টগ্রাম বোর্ড 25-এর কয় নম্বর প্রশ্ন? 17 নম্বর প্রশ্ন। 17 নম্বর কত? ক কত? 15 হয়ে গেছে। ওকে, আসো আসো আসো। তাপমাত্রা বৃদ্ধির সাথে দ্রাব্যতা বাড়ে কোনটা? এটা কিন্তু একদম বইয়ের ভিতরে আমরা জানি, নাইট্রেট লবণরা হচ্ছে সলিউবল। ম্যাক্সিমাম সলিউবল লবণ, যারা সলিউবল লবণ ম্যাক্সিমাম সলিউবল লবণ কি মেনটেন করে? তাপ হারি মেনটেন করে, তাপ হারি প্রসেসটা মেনটেন করে। ম্যাক্সিমাম সলিউবল লবণ কোন প্রসেস মেনটেন করে? তাপ হারি প্রসেস মেনটেন করে। তাহলে তাপ হারি প্রসেসে কি হয়? তাপমাত্রা বৃদ্ধি করলে
সামনের দিকে যায়, মানে দ্রাব্যতা বাড়ে। তাহলে নাইট্রেট লবণরা সলিউবল, আমরা জানি নাইট্রেট লবণ কি হয়, নাইট্রেট লবণ সলিউবল হয়। তো লজিক্যালি নাইট্রেট লবণ বলা যায়, বাট বই তুমি যদি রিডিং না পড়ো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবে না। ক্যালসিয়াম নাইট্রেট না সোডিয়াম নাইট্রেট? ক্যালসিয়াম থেকে সোডিয়াম নাইট্রেট বেটার। এখন বিশের অ্যান্সার কত এটা একটু দেখতে হবে। হ্যাঁ, বিশের অ্যান্সারটা একটু দেখো, বিশের অ্যান্সার একটু দেখো, বিশের ক দেওয়া আছে। হ্যাঁ, সোডিয়াম নাইট্রেট অবশ্যই বেশি সলিউবল, বাট এগুলো কি বই পড়তে হবে, এটা বই না পড়লে পারবা না। ম্যাগনেসিয়াম ফসফেটের দ্রাব্যতা এস হলে দ্রাব্যতার গুণফল কত? ভাইয়া দেখো, এই প্রশ্ন কিন্তু ঢাকা ভার্সিটিতেও আসছে গত বছর। মানে এইরকম বাচ্চা প্রশ্ন মাঝে মাঝে কিন্তু অ্যাডমিশনেও আসে, একদম বেসিক লেভেলের প্রশ্ন। দেখো, ম্যাগনেসিয়াম ফসফেটের দ্রাব্যতা এস হলে, তাহলে আগে তো সংখ্যাটা জানতে হবে। ম্যাগনেসিয়াম ফসফেট, ফসফেট মানে PO4। এখন ফসফেটের যোজনী কত? 3, ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2। তাহলে A3B2 টাইপের লবণ বা A2B3 টাইপের লবণ, যেই টাইপের এইরকম টাইপের লবণের দ্রাব্যতা কি হয়? 128 আমরা জানি। ওকে, AC² মানে কি? AB টাইপের লবণ। 27S4 মানে কি? AB3 টাইপের লবণ বা A3B টাইপের লবণ, আমরা এগুলো জানি। আর 8S³ কি পড়ছি না, 4S³ পড়ছি। 4S³ কার? AB2 বা A2B টাইপের লবণের KSP হয়, জানি না? এই বেসিক গুলা কিন্তু ভাইয়া ঢাকা ভার্সিটিতেও আসছে মাঝে মাঝে, আর এগুলা কিন্তু MCQ-তে রেগুলার আসবে। ওকে ওকে ফাইন, তাহলে আসো 21 শেষ। ওকে ভাইয়া, আমাদের 5টা বোর্ড শেষ আলহামদুলিল্লাহ। ওকে আসো, এবার কি বলেছে দেখো। টাকার নিরাপত্তা ব্যবস্থা হিসেবে কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হয়? আমরা জানি ফসফর ব্যবহার করা হয়, ফ্লোরোসেন্ট ফসফর, ফ্লোরোসেন্ট ফসফর ব্যবহার করা হয়, ওই যে ইউভি রশ্মির গুরুত্ব। তারপরে আসো আবার কি বলেছে দেখো, লবণের দ্রবণ প্লাস NaOH দ্রবণ সাদা অদক্ষেপ, অতিরিক্ত NaOH অদক্ষেপ দ্রবীভূত হয়ে যায়, আবার NH4Cl দিলে সাদা অদক্ষেপ। আচ্ছা, এটা কিন্তু ভালো প্রশ্ন। দেখো এখানে গ্যাঞ্জাম আছে, গ্যাঞ্জাম হচ্ছে 3 জনের ভিতরে গ্যাঞ্জামটা হয়। এটা কিন্তু আয়ন শনাক্তকরণের খুবই সুন্দর একটা প্রশ্ন, আয়ন শনাক্তকরণের খুবই সুন্দর একটা প্রশ্ন এটা, বোঝা গেছে? আয়ন শনাক্তকরণের খুবই সুন্দর একটা প্রশ্ন এটা। কি প্রশ্ন দেখো, ভালো করে তাকাও। সেটা হচ্ছে, বুঝো, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তো অনেক জনের শনাক্ত করা যায়, বাট গ্যাঞ্জামটা লাগে কাদের কাদের বলো? গ্যাঞ্জামটা লাগে কাদের কাদের? লাগে হচ্ছে 3 জনের, একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের, একটা হচ্ছে জিঙ্কের, আরেকটা হচ্ছে কার বলো? আরেকটা হচ্ছে ক্যালসিয়ামের। প্রথম কথা হচ্ছে ক্যালসিয়াম প্রথম স্টেপে দেখো, এরা 3 জনই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কি কালার তৈরি করে বলো তো? সাদা কালার তৈরি করে। কি তৈরি করে? সাদা, সাদা। ঠিক আছে, এরপরে এটার ভিতরে একটা স্টেপ যায়, কিন্তু ও আর বিক্রিয়া করে না, এরা দুজন বিক্রিয়া করে। এই দুজন বিক্রিয়া করে কি হয়? দ্রবণীয় হয়, ওই যে অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্রবণীয়। হ্যাঁ, দ্রবণীয় আর কি। এরপরে যখন NH4Cl দেওয়া হয়, মানে এই সাদা কিন্তু চলে গেছে, দেখো এটা তো অদক্ষেপ, সাদা অদক্ষেপ, দ্রবণীয় হয়েছে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার ফলে। হ্যাঁ, এক্সেস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। এরপরে যখন আবার NH4Cl দেওয়া হয়, মানে লবণটা দেওয়া হয়, তখন সাদা ব্যাক করে, এই যে সাদা ব্যাক, সাদা ব্যাক করে কার? অ্যালুমিনিয়ামের। সাদা ব্যাক করে না কার? জিঙ্কের। বুঝা গেছে? তার মানে বুঝো পড়ালেখাটা কি? পড়ালেখাটা হচ্ছে, যদি সাদা ব্যাক করে তাহলে অ্যালুমিনিয়াম, সাদা ব্যাক না করলে জিঙ্ক। আর যদি প্রথম স্টেপেই অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার সাথে সাথে যদি বিক্রিয়াই না করে, তখন এটা ক্যালসিয়াম। তাহলে ভালো একটা প্রশ্ন দিছে এটা। তাহলে দেখো, লবণে NaOH সাদা অদক্ষেপ পাইছে, এর ভিতরে অতিরিক্ত NH4OH বা NaOH, কোনো সমস্যা নাই, একই জিনিস, অদক্ষেপ দ্রবীভূত হয়, NH4Cl দিলে সাদা অদক্ষেপ ব্যাক করে, সাদা অদক্ষেপ ব্যাক করছে। ব্যাক করা মানে কি? ব্যাক করা মানে অ্যালুমিনিয়াম শেষ, ব্যাক করা মানে অ্যালুমিনিয়াম। বুঝা গেছে? ওকে ডান। ভালো একটা প্রশ্ন এটা, কিন্তু আয়ন শনাক্তকরণের খুবই সুপার স্টার একটা প্রশ্ন। এই প্রশ্নও কিন্তু নরমালি দেয় না, বুঝছো? দেয় হলো এক লাইনের প্রশ্নগুলো, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, নেসলার, এগুলো দেয়। উদ্দীপকের সর্বশেষ ইলেকট্রন কোয়ান্টাম সংখ্যা আর করাবো না। সর্বস্থ শক্তির সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান, কাদের সমান সংখ্যক ইলেকট্রন বিদ্যমান? যাদের শেষে একই গ্রুপে আছে। যারা কারা একই গ্রুপে আছে? নাইট্রোজেন ফসফরাস একই গ্রুপে আছে, আর দেখলামই না। ওকে, আর দেখারই দরকার নাই, আর দেখারই দরকার নাই। আসো, হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী বামার সিরিজের দ্বিতীয় লাইনে তরঙ্গ দৈর্ঘ্য কত? ওমা, এটা কেমনে কমু? বামার সিরিজের দ্বিতীয় লাইন, এই যে দেখো, বামার সিরিজের দ্বিতীয় লাইন যখনই এই যে লাইন রিলেটেড প্রশ্ন দিবে, দেখো মনোযোগ দিও। আমরা কি করব, একটা সেকেন্ড, এটা করাই দিই। হ্যাঁ, এটা করাই দিই, এটা করাই দিই। এটা করাই দিচ্ছি। ওকে, আসো, তাহলে কি বলেছি? তাহলে আসো আমরা ইন্ট্রোটা দিয়ে দিই,
যে ভাইয়া লাইন রিলেটেড রিডবার্গ ধ্রুবকের যে ম্যাথগুলো আছে এই প্রশ্নটাতে আপনাকে স্বাগতম। এটা কোন বোর্ডে আসছে ভাইয়া? বরিশাল বোর্ড 25-এ আসছে। তাহলে আসো আমরা করে ফেলি। কি বলেছে? হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর বামার সিরিজ বলছে। বামার সিরিজ মানে N1 কত, বামার সিরিজ বললে N1 2, দ্বিতীয় লাইন তার মানে N2 কত, N2 হচ্ছে 4। এখন কি আর করাই দিতে হবে? উত্তর হচ্ছে না, এখন আর করাই দিতে হবে না, এখন আপনি নিজে নিজে করবেন। মানে ভাইয়া ল্যামডা বের করব। এটা 16 কিন্তু, হ্যাঁ এটা 16, সাথে 10⁻7 দিয়ে দিলে একবারে ন্যানোমিটার এসে পড়বে। 10⁻7 কেন বললাম বলো তো? কারণ আমরা আরএসটাকে কোন কোন এককে নিয়ে একবারে করে দিই। হ্যাঁ, শেষ। তাহলে 109 6 7 8 ইন্টু 1/4 মাইনাস 1/16, যা আসবে আসবে, এটারে দেখবো না, ইন্টু 10⁻7 করে দিব। 486 আসে, 486 অ্যান্সার। বুঝা গেছে? ওকে, আসো তারপরে পরেরটা করে ফেলে আসো। এই দেখো, কার শক্তি কম? ভাইয়া এই প্রশ্ন কি আর করাবো না? শক্তি কম, তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এগুলো সব আমরা পারি। দেখো এই 4 জনের ভিতরে যার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি তার শক্তি কম, তাহলে রেডিও ওয়েভ। অ্যান্সার শেষ, রেডিও ওয়েভ, একবারে অ্যান্সার শেষ। ওকে, তাহলে এটা বরিশাল বোর্ড ছিল, তাই না? হ্যাঁ, ওকে ফাইন। এই যে দেখো Pb3PO4 মানে এটা হচ্ছে লেড ফসফেট। ওকে, লেড ফসফেট বলছে এর দ্রাব্যতা গুণফল এত হলে এটির দ্রাব্যতা কত। তার মানে দেখো এটা আমরা কি জানি, 100, এই যে এটা কি, এটা হচ্ছে A3B2 মানে 108s⁵ ইকুয়াল কত দেওয়া আছে, এটা দেওয়া আছে। তাহলে S ইকুয়াল কত আসবে বের করে ফেলবা। ক্লিয়ার? ওকে, আসো। আর নাই? ওকে, এবার দেখো, দেখো 100 ml 0.3 মোলার এবি দ্রবণ বলছে এডি এর কেএসপি এত। এবি এর দ্রাব্যতার গুণফল কোনটি? এবি এর দ্রাব্যতা গুণফল। এবি কোন টাইপের লবণ? এসি স্কয়ার টাইপের লবণ। কেমন লবণ? এসি স্কয়ার টাইপের লবণ, তাই না? এবি কেমন লবণ? এসি স্কয়ার টাইপের লবণ। তাহলে এসি স্কয়ার টাইপের যদি লবণ হয়, ধূত তরি খুইলাই ফেলি। এবি টাইপের লবণ এসি স্কয়ার, তাহলে এসি স্কয়ার কেএসপি, রাইট? কি বলছে ও? কেএসপি তে বের করতে বলছে এস, তাহলে ঘনমাত্রা মানে 0.3 এর স্কয়ার, তাহলে 0.3 স্কয়ার মানে কি 0.09, 0.09 आंसर। বুঝা গেছে? ওকে, এবার প্রথম কথা বুঝো, উদ্দীপকের দ্রবণ দুইটা মিশ্রিত করলে কি হবে? উদ্দীপকের দ্রবণ দুইটা মিশ্রিত করলে একটু ভালো করে খেয়াল করো তো, অদক্ষেপ সৃষ্টি হবে, দ্রবণ পরিষ্কার হবে, কেএসপি বড় কেআইপি। কেএসপি যদি কেআইপি থেকে বড়ই হয় তাহলে কি অদক্ষেপ হয়? হয় না, দ্রবণ পরিষ্কার হবে। তাহলে 2 আর 3 কারেক্ট অ্যান্সার। ও এখানে সিঙ্গেল সিঙ্গেলও আছে। দেখো প্রথম কথা হচ্ছে 2 কখনো সিঙ্গেল অ্যান্সার হবে না। দ্রবণ পরিষ্কার হবে মানে কি অদক্ষেপ পড়বে না, অদক্ষেপ পড়বে না মানে কেএসপি বড় কেআইপি, মানে 2 আর 3 একসাথে হবে, না হলে 1 হবে। তাহলে তোমরা একটু চেক করবা যে এক কিনা, এক কিনা মানে অদক্ষেপের ম্যাথ। সো অদক্ষেপের এই ম্যাথটা আমরা না করাই, আমরা যখন সিকিউ করব, সিকিউতে হচ্ছে অনেক বেশি করে আমরা ম্যাথ করব। বুঝা গেছে? সো তখন আমরা অদক্ষেপের ম্যাথ করব না। এইটা আশা করি হচ্ছে কি এই দুইটাই অ্যান্সার হবে। আমরা একটু তাও চেক করি, হ্যাঁ তাও চেক করি। এখন ম্যাথ করলাম, ম্যাথ করে দেখলাম অদক্ষেপ পড়লো না, তাহলে লাভ আছে? কোনো লাভ নাই। এটা কয় নাম্বার? এটা হচ্ছে 9 নাম্বার। 9 এর কত? 9 এর গ। 9 এর গ মানে কোনটা রে? দেখতো 9 এর গ মানে কোনটা? 9 এর গ মানে 2 3। এই আমাদের আইডিয়া ঠিক আছে, আইডিয়া এতটা খারাপ না। ওকে ফাইন, তারপর আসো হাইড্রোজেন বামার বর্ণালী সিরিজ আমরা জানি। দেখো এটা আমরা সবসময় মাথায় রাখবো, এটা আমরা সবসময় মাথায় রাখবো। দেখো বামার মানে দৃশ্যমান, কোন সিরিজটি দৃশ্যমান বলো? এই যে বামার মানে দৃশ্যমান, এটা মনে রাখতেই হবে। বামার মানে দৃশ্যমান, লাইমেন মানে দৃশ্যমানের আগে কে আছে বলো তো? ইউভি, লাইমেন হচ্ছে ইউভি। আর বাকি সব হচ্ছে আয়ার। যে পেস্টেন, ব্রাকেট, এগুলো কি সব আয়ার, সব আয়ার, সব আয়ার। তাহলে বামার হচ্ছে দৃশ্যমান, এটা কিন্তু দ লিখছি, ছ লিখি নাই, হ্যাঁ দৃশ্যমান। ক্লিয়ার? ওকে। সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যায়? উপশক্তি স্তর পাওয়া যায়, তাই না? সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা কি পাওয়া যাবে? উপশক্তি স্তর পাওয়া যাবে। প্রধান শক্তি স্তর আর অরবিট একই কথা, মানে এটা এন মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, আর উপশক্তি স্তর পাওয়া যাবে সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়ে। সিম্পল। ওকে, এটা ভালো প্রশ্ন, এটা ভালো প্রশ্ন, এটা সিলেটে আসা প্রশ্ন। ওকে, সিলেটের সিকিউ নাকি অনেক কঠিন হয়েছে শুনছিলাম, আমার যেটা মনে আছে আর কি।
এখন তো অনেকদিন হয়ে গেছে না পরীক্ষার, সো বলা যাবে না। আসো এই প্রশ্নটা সলভ করে ফেলি। আসো মনোযোগ দিও, হ্যাঁ মনোযোগ দিও, ভালো করে খেয়াল করো। তাহলে এটা হচ্ছে সিলেট বোর্ড, হ্যাঁ সিবো। তাহলে সিলেট বোর্ড 25-এ আসা সময়ায়ন প্রভাবের একটা সুন্দর কনসেপ্ট থেকে আপনাকে স্বাগতম। আসেন ভালো করে খেয়াল করেন। HgI2 এর সম্পৃক্ত দ্রবণে কে যুক্ত করা হয়েছে? ভালো একটা প্রশ্ন। তাহলে HgI2 আমার দ্রবণে ছিল, আর বাইরে থেকে অ্যাড করা হয়েছে কি পটাশিয়াম আয়োডাইড। ওকে, HgI2 এর দ্রাব্যতা হ্রাস পাবে। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সব সময় এই জিনিসটা মাথায় রাখবেন। সময়ায়ন প্রভাবের কনসেপ্টটা কি? এই যে দ্রবণটা কার হয়? উইকের হয়। দ্রবণটা কার হয় বলেন তো? উইকের হয়। আর অ্যাড করা হয় কাকে? অ্যাড করা হয় স্ট্রংকে। অ্যাড করা হয় কাকে? স্ট্রংকে। এন্ড কেএসপি কার দেওয়া থাকে? কেএসপি দেওয়া থাকে উইকের। তাহলে দ্রাব্যতা বাড়বে কমবে কার? মানে দ্রাব্যতা বাড়ে না, কমে। কমবে কার? উইকের। দ্রাব্যতা কমবে কার? উইকের। তাহলে স্ট্রং অ্যাড করার ফলে উইকের দ্রাব্যতা কমে যায়। তাহলে দেখেন HgI2 এর দ্রাব্যতা হ্রাস পাবে। তাহলে HgI2 এর দ্রবণ দেওয়া আছে, মানে HgI2 কি আমার উইক? তাহলে উইকেরই কি হবে? দ্রাব্যতা কমবে এই KI দেওয়ার ফলে। HgI2 এর দ্রাব্যতা বৃদ্ধি পাবে। উত্তর হচ্ছে না, উত্তর হচ্ছে না। এই যে দেখেন 3 নাম্বার হবে না, 1 নাম্বার হবে। এখন কোনোটা জোড়া জোড়া নাই, তার মানে 2 নাম্বারটা অ্যান্সার হবে, 1 আর 2। এখন কথা হচ্ছে জটিল যৌগ হবে। এটা কেমনে পারলাম? এটাও পারতে হবে ভাইয়া, এটাও পারতে হবে। আপনি কি নেসলার পড়ছেন না? মনে আছে আপনার? আপনি কি নেসলার পড়ছেন? অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ। ওইখানে কি ছিল বলেন তো? যৌগটার নাম কি ছিল? K2HgI4 এরকম ছিল কিনা বলেন? K2HgI4 ছিল কিনা জটিল যৌগটা? পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট এর ক্ষারীয় দ্রবণকে বলা হয় নেসলার বিকারক। তাহলে এই যৌগটা তো চিনেন, এটা জটিল যৌগ না? হ্যাঁ জটিল যৌগ। কে হচ্ছে HgI4টা কি থার্ড ব্র্যাকেটের ভিতরে আছে, তাই না? HgI4টা থার্ড ব্র্যাকেটের ভিতরে, হয়তো বইয়ে ইউজ করা হয় না, বাট এটা কিন্তু একটা জটিল যৌগ, পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট। ওকে ওকে ওকে। তারপরে 18 শেষ, তারপরে 22 শেষ, হাইড্রোজেন এগুলো শেষ, ফাইন। সিলেট শেষ, আলহামদুলিল্লাহ। আমাদের এখন হচ্ছে আমরা কোন জায়গায় যাচ্ছি? দিনাজপুর বোর্ডে যাচ্ছি। আসো আমরা দিনাজপুর বোর্ডে যাই। পটাশিয়ামের সর্বস্থ শক্তি স্তর করাবো না। ওকে, এই যে এটার অপশন ভুল, আমি একটু লিখে রাখছিলাম আমার আইপ্যাডে। এই যে আমি আইপ্যাডে এটা লিখছিলাম, সেটা কি বলতো? PbI2 এর দ্রাব্যতা, এটার অপশনটা ভুল আছে, বুঝছো? ম্যাথ করতে গেলে দেখবো অপশনটা ভুল। তাহলে আসো আমরা ম্যাথটা করি আগে। হ্যাঁ ম্যাথটা করি। 500 ml। আচ্ছা ম্যাথটা করব। দেখো প্রথম কথা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, আসলে আমরা একটু কাজ করি এটা, হ্যাঁ একটা কাজ করি। আগে এটার স্ক্রিনশটটা নিয়ে নেই, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। একটু প্লিজ, খুবই সুন্দর একটা প্রশ্ন, অসাধারণ একটা প্রশ্ন, এটা অসাধারণ একটা প্রশ্ন। আমাদের অ্যাকচুয়ালি টার্গেট হচ্ছে এই প্রশ্নটা সলভ করা। আচ্ছা এই প্রশ্নের সাথে আসলে উপরের প্রশ্নটার সম্পর্ক নাই, সো উপরের প্রশ্নটা উদ্দীপকের সম্পর্ক নাই, আর একটা বুঝি। দেখেন এটা কোন বোর্ডে আসছে? দিনাজপুর বোর্ড। দিনাজপুর বোর্ড 25। ভাই ডেঞ্জারাস লেভেলের একটা প্রশ্ন, মানে একদম ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রশ্ন। ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড প্রশ্ন। ওকে আসেন মনোযোগ দিন। দিনাজপুর বোর্ড 2025-এ আসা একটা ইঞ্জিনিয়ারিং লেভেলের MCQ, এটাতে আপনাকে স্বাগতম। খুব মনোযোগ দিয়ে বুঝবেন, ভালো একটা প্রশ্ন। অ্যান্ড আমি একটু লিখে রাখেন, এটা আপনারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতে যাবেন তখন উইকলিগুলোতে আসবে। সুন্দর একটা প্রশ্ন দিছে, দেখেন কি দিছে। I মাইনাসের ঘনমাত্রা দ্বিগুণ করলে PbI2 এর সাথে সাম্যাবস্থায় থাকা Pb2+ আয়নের ঘনমাত্রা কিরূপ পরিবর্তন হবে? আমি ম্যাক্সিমাম প্রশ্নই বুঝবে না, আগে বুঝেন। PbI2 এর কথা বলছে, তার মানে PbI2 ও যখন ভাঙবে তাহলে কি হবে? Pb2+ আর 2I মাইনাস। ওকে মনোযোগ দিয়ে, তাহলে I মাইনাসের ঘনমাত্রা দ্বিগুণ করা হয়েছে। আচ্ছা I মাইনাসের ঘনমাত্রা জাহান্নামে যাক, আগে বুঝেন। আপনি KSP জানেন? হ্যাঁ ভাই জানি। তাহলে এটা KSP কি হবে বলো?
কেএসপি কি হবে PB2 প্লাস I মাইনাসের স্কয়ার। ক্লিয়ার? ওকে, মনোযোগ দিয়েন প্লিজ, মনোযোগ দিয়েন। এখন এই যে এটা তো শেষ, এই লাইন তো বুঝছি। এখন বলছে কি, বলছে I মাইনাসের ঘনমাত্রা দ্বিগুণ করা হয়েছে, মানে এটা তো আদর্শ অবস্থা। এখন I মাইনাসের ঘনমাত্রা দ্বিগুণ করা হয়েছে, ওকে ফাইন। তাহলে আসেন আমরা একটু সাদা কালিতে যাই। তাহলে I মাইনাসের ঘনমাত্রা দ্বিগুণ করা হয়েছে, ওর ঘনমাত্রা কি দ্বিগুণ করা হয়েছে না? ওর ঘনমাত্রা দ্বিগুণ করা হয়নি। এটা হচ্ছে আমার নতুন কেএসপি, এটা হচ্ছে KSP2 আর এটা হচ্ছে KSP1। ভাইয়া কেএসপি কি চেঞ্জ হয়? হয় না। তার মানে KSP1 আর KSP2 সেম, KSP1 আর KSP2 সেম। ওকে ফাইন। এবার খেয়াল করেন ভাইয়া, একটা জিনিসের গুণফল সেম, মানে আপনাদের বুঝাই আমি, জিনিসটা হচ্ছে এরকম, 5 আর 8 গুণ করলে কি হয়? 5 8 40। এখন আপনি 8 রে বাড়াইছেন, বাট 40 তো সেম, তাহলে 5 কমে যাবে। আপনি এই যে এটা কমাইছেন, তাহলে অবশ্যই এটা কি হয়ে যাবে? এটা বাইরে যাবে। কেন? 40 তো সেম, রাইট? তাহলে গুণ আকারে থাকা মানে কি, একটা বাড়লে আরেকটা কমবে, কমন সেন্স, কারণ উত্তর তো সেম, KSP আর KSP2 সেম, 1 আর 2 সেম। ওকে, তাহলে দেখেন ওরে আপনি দ্বিগুণ করছেন, ওরে দ্বিগুণ করছেন মানে কি, আসলে অ্যাকচুয়ালি আপনি ওরে কি করে ফেলছেন দেখেন তো। আগের অবস্থাটা কি ছিল? আগের অবস্থাটা কি ছিল দেখেন তো, এটা কি লেখা যায়? I মাইনাসের স্কয়ার ইনটু 1/4, সরি শুধু 4 তাই না, 4। তাহলে দেখেন তো আপনি কি করছেন, আপনি অ্যাকচুয়ালি কি করছেন দেখেন, আপনি আসলে I মাইনাসেরটারে 4 গুণ বাড়াইছেন। তাহলে অবশ্যই আপনার যদি KSP কে সেম রাখতে হয়, মানে আগের মতো রাখতে হয়, এটারে কত করতে হবে? 1/4 করতে হবে। তাইলে 4 আর 4 কাটাকাটি যাবে, তখন KSP আর KSP2 সেম থাকবে। তাহলে একটা বাড়াইছেন, তাহলে আরেকটারে কি করতে হবে? কমাইতে হবে। কেন? কারণ গুণফল সেম। খুবই সুন্দর একটা প্রশ্ন। তাহলে দেখেন তো কি বলছে, এখানে বলছে যে ভাইয়া আয়নের ঘনমাত্রা PB2 প্লাস আয়নের ঘনমাত্রা কিরূপ পরিবর্তন হবে? 4/1 1/4 হবে। খুবই সুন্দর একটা প্রশ্ন। ওকে, এটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য একটা সুন্দর প্রিলি। ওকে, বাট এটা কোন জায়গায় আসছে? বোর্ড পরীক্ষায় আসছে। তার মানে কনসেপ্ট ভালো করে জানতে হবে, না হলে কিন্তু এখন আর প্রিপারেশন হবে না। ওকে আসেন তারপরে তারপরে বোর মডেলের বর্ণালী ব্যাখ্যা দেওয়া সম্ভব এরকম হলো, মানে ওই যে 1 ইলেকট্রন বিশিষ্ট, তাই না? এটা বাচ্চা প্রশ্ন। তাহলে A3B2 টাইপের লবণের দ্রাব্যতার গুণফল কত হবে? 108 S⁵ জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণে ব্যবহৃত তরঙ্গ দৈর্ঘ্য। জাল টাকা পাসপোর্ট শনাক্তকরণ মানে হচ্ছে ইউভি রশ্মি, ইউভি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য আপনি দিয়ে দিবেন, শেষ। দেখেন 10 ন্যানোমিটার থেকে 380 ন্যানোমিটার এটা ছিল। সো একটু ভালো করে, এই যে এটা কিন্তু সেন্টিমিটার এককে দিছে, একটু ভালো করে বুঝা দিয়েন। যেমন 380 ন্যানোমিটার, ওই ন্যানোমিটারে সেন্টিমিটার এককে নেওয়া হয়েছে, তার মানে ন্যানোমিটার সেন্টিমিটারে নাই কেমন? 10⁻⁷। ওকে ভাইয়া, 10⁻⁻, সেন্টিমিটারে 10⁻⁷ দিয়ে গুণ করছে, দেন 0.8। ওকে ফাইন। তার মানে অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা হওয়া উচিত। চেক করে নিন, হ্যাঁ ক নাম্বারটা হওয়া উচিত। তারপরে পরমাণু দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রনের কণিক ভরবেগের মান কত? দ্বিতীয় শক্তি স্তর মানে কি? 2 n = 2, তাহলে 2h/2π, 2 কাটা h/π হচ্ছে অ্যান্সার। ও দেওয়াই তো আছে, এখানে ম্যাথ দেয় নাই, h/π হচ্ছে অ্যান্সার। 25-এর গ, সরি 24-এর গ। ওকে 24-এর গ শেষ। ওয়াও, আমরা ময়মনসিংহ বোর্ডে এসে পড়েছি। ওকে তাহলে আসেন আমরা করি। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় দ্রাব্যতার গুণফল এত হলে OH- এর ঘনমাত্রা কত? লাস্ট একটা প্রশ্ন করি দ্রাব্যতার, আর দ্রাব্যতার কোনো প্রশ্ন করাবো না, দ্রাব্যতার অনেকগুলো প্রশ্ন করাই ফেলছি ভাই। এই দ্রাব্যতার অনেকগুলো প্রশ্ন করাই ফেলছি, সবগুলো প্রশ্নই তো দ্রাব্যতা ধরে ধরে করাই দিলাম, তাই না? মানে দ্রাব্যতা সেন্সিটিভ টপিক না, বুঝছো না? এই জন্য কি করলাম না, আর রিস্ক নিলাম না, বুঝছো? আসো তাহলে এটা কোন জায়গায় আসছে? এটা আসছে মব, মানে ময়মনসিংহ বোর্ড 25-এ আসছে। আসো আমরা ডায়লগ দেই। ওকে তাহলে ময়মনসিংহ বোর্ড 2025-এ আসা দ্রাব্যতা ভার্সেস ঘনমাত্রার আরেকটা সুন্দর কনসেপচুয়াল প্রবলেমে আপনাকে স্বাগতম। আসেন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফেরিক হাইড্রোক্সাইডের দ্রাব্যতার গুণফল দেওয়া আছে। দ্যাট মিন্স কি দেওয়া আছে বলো? KSP দেওয়া আছে। এটা কেমন? ফেরিক হাইড্রোক্সাইড AB3 টাইপের লবণ, মানে কি 27 S⁴ ইকুয়াল কত? 4 × 10⁻⁻38। ওকে, এবার সম্পৃক্ত দ্রবণে OH- এর ঘনমাত্রা। ভাইয়া মনোযোগ দিও, FeOH3। ভাইয়ার সাথে সাথে একবার বলেন, তাহলে Fe3+ আর 3OH-, নিচে S বসাইতে পারি, হ্যাঁ S আর 3S। এবার আমাকে বলেন তো এই দ্রাব্যতা কত? S, ঘনমাত্রা কত? নিচের দিকে তাকাইতে হবে। তাহলে আমি যদি বলি আপনাকে OH- এর দ্রাব্যতা কত, আপনি তাকাবেন না কোনো জায়গায়, ভাইয়া S, চোখ বন্ধ করে বলবেন। ফেরিকের দ্রাব্যতা কত? ভাইয়া S, চোখ বন্ধ করে।
যদি আপনাকে জিজ্ঞাসা করি ফেরিকের ঘনমাত্রা কত, তখন আপনি তাকাবেন ওকে এস। OH মাইনাসের ঘনমাত্রা কত, তখন আপনি তাকাবেন ওকে 3s। ডান ডান। তাহলে এবার বলছে OH মাইনাসের ঘনমাত্রা কত, তার মানে আমরা এই জায়গাটা থেকে এস বের করতে পারবো কিনা, দেখেন এই জায়গাটা থেকে এস বের করা যাবে কিনা, হ্যাঁ ভাইয়া এই জায়গা থেকে এস বের করা যাবে। তাহলে কি হবে 4th রুট 4 × 10⁻38 ডিভাইডেড বাই 27, এখান থেকে এস এর ভ্যালু আসবে। আর তোমাকে বলেছে OH মাইনাসের ঘনমাত্রা, OH মাইনাসের ঘনমাত্রা কত বলেন, OH মাইনাসের ঘনমাত্রা নিচের দিকে তাকান 3s, 3 × s, তাহলে এখান থেকে ভ্যালুটা এসে পড়বে। ওকে, তাহলে আমরা একটু তাড়াতাড়ি করব, আমরা যদি তাড়াতাড়ি করি তখন হয়তো অ্যান্সার এখান থেকে পেয়ে যাব। তাহলে আসেন একটু করে ফেলি। 4 এখানে হচ্ছে গিয়ে এটা, তাহলে 4 × 10⁻38 ডিভাইডেড বাই 27। ওকে, তাহলে এখান থেকে যা আসছে ইন্টু 3 শেট, ওকে ইন্টু 3, আমরা ইন্টুর জায়গায় 5.8 × 10⁻10, 5.8 × 10⁻10, আমি 3 যোগ গুণ করার জায়গায় যোগ করে দিছিলাম, আবার মাইনাস করে গুণ করলাম। ওকে ডান, সুন্দর না প্রশ্নটা, সুন্দর। ওকে, তাহলে দ্রাব্যতার আর কোনো এমসিকিউ করাবো না। ওকে, আর কোনো এমসিকিউ করাইতে পারবো না ভাই, সব এমসিকিউ করাই দিছি দ্রাব্যতার। এই জায়গার এগুলো সব অন্য চ্যাপ্টারের প্রশ্ন। কোনটা NMR সক্রিয় আমরা জানি, কি বলেন তো, হাইড্রোজেন, তারপরে হচ্ছে গিয়ে কি বলেন তো কার্বন, কার্বন কিন্তু 6-12 না 6-13, তারপর হচ্ছে আর কি নাইট্রোজেন, এটা হচ্ছে NMR সক্রিয়। ফ্লোরিনও ছিল মনে হয়, একটু বইটা পড়েন, হ্যাঁ বইটা পড়েন। 6-13 কার্বন, অ্যান্সার কোনটা হবে 6-13 কার্বন। 6-13 কিন্তু এই 6-12 না, এটা কিন্তু কার্বনের আইসোটোপ, হ্যাঁ 6-12 না কিন্তু, একটু ভালো করে চেক করেন। তারপরে আসেন, কোন মৌলটি ইলেকট্রন বিন্যাস আহ্বায়ক নীতির ব্যতিক্রম, কপার সিলভার এগুলো আছে না, তাহলে হচ্ছে ল্যান্থেনাম। ল্যান্থেনাম মানে কি, ওই যে নিচের দিকে যারা নাইমা গেছে 4f এ যারা নাইমা গেছে আর কি। নাইট্রাইড আয়ন, এটা ভালো প্রশ্ন, নাইট্রাইড আয়ন। এখন আপনি ভাইয়া এগুলো খুবই সুন্দর প্রশ্ন, বাট অনেকে পারবে না। নাইট্রাইড মানে কি N3-, তাহলে নাইট্রোজেনের ইলেকট্রন কয়টা 7টা, গ্রহণ করছে কয়টা 3টা, 7 আর 3 10, 10 মানে কি 1:2:2p6। খুবই সুন্দর প্রশ্ন, ভালো প্রশ্ন। সময়ায়ন প্রভাবে পরিবর্তিত হয় কি, দ্রাব্যতা পরিবর্তিত হয়, ইয়েস। দ্রাব্যতা গুণফল কি পরিবর্তিত হয়, উত্তর হচ্ছে না, কে ফিক্স থাকে। আয়নিক গুণফল পরিবর্তিত হয়, দ্রাব্যতা পরিবর্তিত হইতে পারে, আয়নিক গুণফল পরিবর্তিত। 1 আর 3, অ্যান্সার কোনটা হবে, 1 আর 3 হচ্ছে অ্যান্সার হবে, 1 আর 3 হচ্ছে অ্যান্সার হবে, 1 আর 3 হচ্ছে অ্যান্সার হবে। ক্লিয়ার? ওকে, পি মৌলের শেষ কক্ষপথে কতটি ইলেকট্রন রয়েছে? আচ্ছা যাই হোক, এটা এই চ্যাপ্টারের প্রশ্ন না, এটা মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনে দেখতে পারি। যাই হোক, তারপরে বলুন, এই যে দেখো সোডিয়ামের নিচে কি আছে, পটাশিয়ামের নিচে কি আছে, রুবিডিয়াম। তাহলে পি মৌলের শেষ কক্ষপথে মানে রুবিডিয়ামের শেষ কক্ষপথে কতটি ইলেকট্রন রয়েছে বলো? রুবিডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন রয়েছে ভাই? একটা। এটা দেখো 3s1 4s1, এটা কি হবে 5s1, একটা ইলেকট্রন রয়েছে। 24-এর কত আসবে? 24-এর আসবে ক, 24-এর আসবে ক। শেষ, পড়ালেখা শেষ। আমাদের যে 9টা বোর্ড কিন্তু শেষ। কিন্তু ভাইয়া এনাম ভাই কখনো মাথায় রাখবা, এনাম ভাই কখনো মাদ্রাসা বোর্ড বাদ দেয় না, সবসময় এনাম ভাই মাদ্রাসা বোর্ড সহ করায়। ওকে, সো আসো আমরা এখন কোন বোর্ড দেখবো? মাদ্রাসা বোর্ড দেখবো। মাদ্রাসা বোর্ডের প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে সহজ হয়, যেহেতু ওদের অ্যারাবিক অনেকগুলা পার্ট আছে। আপনার যদি অ্যারাবিক পার্টগুলো থাকতো একদম পাগল হয়ে যেতাম আমরা। ওকে, ওদের কোরআনের প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, আরবি ব্যাকরণের প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, মানে অনেকগুলা ব্যাপার স্যাপার আছে ওদের। তো এই জন্য ওদের এই প্রশ্নগুলো কিন্তু তুলনামূলকভাবে সহজ হয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড Ab3 টাইপের লবণ, তার মানে কি 27s⁴। ওকে, তারপরে কোন অরবিটালটি সম্ভব? 4f সম্ভব। দেখো ভালো করে দেখো, 4f সম্ভব, 2d সম্ভব না, 1p সম্ভব না, 3f সম্ভব না, 4f সম্ভব। লাইমেন সিরিজের বর্ণালী সমূহ কোন অঞ্চলের হয়? লাইমেন মানে অতিবেগুনি, বামার মানে দৃশ্যমান, বাকিগুলা অবলোহিত। তারপরে হিলিয়াম পরমাণুর জন্য শেষ ইলেকট্রনের জন্য, হিলিয়াম পরমাণু মানে কি 1s2 NH, H/2s পাই, H/2s পাই। ওকে, তাহলে এর অ্যান্সার কত হবে? H/2s পাই। ওকে, 2 নাম্বারটা হবে, এই যে 2 নাম্বারটা। ওকে, এটার অ্যান্সার কোনটা হবে? H/2s পাই। বুঝা গেছে? ওকে ওকে, ও এটা দিয়েই তো লিখতে পারতাম। যাই হোক, আমি উইন্ডোজের এগুলো দিয়ে বুঝি না, খুব বেশি বুঝি না। তারপরে আসো, ওমা, ও আর কোনো প্রশ্ন আসে নাই না? ও ওয়াও, সুন্দর, আর কোনো প্রশ্ন দেয় নাই। ওর না 5টা প্রশ্ন দিছিল না মাদ্রাসা থেকে? হ্যাঁ দিছে, সরি 6টা দিছে, 1 2 3 4 5। ও ওই যে এটা তো দেখি নাই।
ও এটা দেখি নাই, এই যে দেখো সরি, দুইটা প্রশ্ন মিস হয়ে গেছিল। ক্যালসিয়ামের সর্বশেষ ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার কোন মানটি সঠিক? ক্যালসিয়াম মানে কি বলতো? 4s2। 4s2 মানে কি? 4s মানে 0, তারপরে সর্বশেষ ইলেকট্রনের জন্য এই যে ভাইয়া মাইনাস হাফ। ভালো প্রশ্ন দিছে কিন্তু, হ্যাঁ 4s2, কিন্তু 4s2 মানে কিন্তু মাইনাস হাফ, ওই যে পরের স্পিনটা, বুঝছো? এটা কিন্তু পরের স্পিন, এই যে এইটা না, এইটার কথা বলছে, 4s2 বলছে সর্বশেষ ইলেকট্রন, তার মানে এইটা মানে কি মাইনাস হাফ। ভালো প্রশ্ন দিছে এটা, এরকম একটা প্রশ্ন আমরা করছি না আজকে? করছি। তারপরে আর কি দিছে দেখো, এই যে ফার্স্ট প্রশ্নটা, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্বারা কোন আয়নটি শনাক্ত করা যায়? পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্বারা কোন আয়নটি শনাক্ত করা যায়? ভাইয়া একটা সিম্পল কথা বলি, আয়ন শনাক্তকরণ থেকে একটা এমসিকিউ আসবেই, এটা তুমি খুব ভালো করে জানো। যেগুলো সিঙ্গেল আছে ওইগুলো ভুলেও ভুল করা যাবে না, একদম চুপচাপ ভাবে আমার সাথে সাথে বলো। নেসলার মানে অ্যামোনিয়াম, নেসলার মানে অ্যামোনিয়াম। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট মানে সোডিয়াম, পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট মানে সোডিয়াম। তারপরে অ্যামোনিয়াম অক্সালেট মানে ক্যালসিয়াম, অ্যামোনিয়াম অক্সালেট মানে ক্যালসিয়াম। ঠিক আছে? তারপরে ওই যে ডাইএমিন সিলভার, ডাইএমিন সিলভার দিয়ে কি কাটটা করা হয়? ক্লোরিনেটটা, মানে ক্লোরাইড আয়ন শনাক্ত করা হয়। বেরিয়াম নাইট্রেট দ্বারা কাটটা করা হয় সালফেট আর কার্বনেটটা, বেরিয়াম নাইট্রেট দিয়ে কাটটা করা হয় সালফেট আর কার্বনেট। বারবার বিক্রিয়াগুলো লিখতে লিখতে দেখবা অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, আরেকটা সুন্দর করে বলে দেই, ভালো করে খেয়াল রেখো। K4 এফিসিয়েন্সি 4 জনের সাথে বিক্রিয়া করে, কপার, ফেরাস, ফেরিক, জিঙ্ক। K3 এফিসিয়েন্সি 2 জনের সাথে, ফেরাস, ফেরিক। আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জগতের সবার সাথে করে, 7-8টা ক্যাটায়নের সাথে করে। সো ওইটা মুখস্থ করার দরকার নেই আপাতত। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট, ভাই এটা ভুল করা যাবে না। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট দ্বারা কাটটা মানে কাটটা শনাক্ত করা যায় সোডিয়ামেরটা, কাটটা সোডিয়ামেরটা একদম। পটাশিয়াম পাইরো অ্যান্টিমোনেট মানে কি? K2H2 Sb2O7, বিক্রিয়া সহ জানতে হবে। এন্ড ও সোডিয়াম প্লাসের সাথে বিক্রিয়া করে করে কাট কি তৈরি করে বলো? কি তৈরি করে? কি তৈরি করে? পটাশিয়াম সোডিয়াম পাইরো অ্যান্টিমোনেট, মানে K2 এর জায়গায় সোডিয়াম 2 এসে পড়বে, Na2H2Sb2O7। কি কালার পদক্ষেপ দেয়? সাদা কালার পদক্ষেপ দেয়। অ্যামোনিয়ামের যে নেসক্লারে কি কালার পদক্ষেপ দেয়? বাদামি কালার পদক্ষেপ দেয়। এইগুলা ভুলেও ভুল করা যাবে না, মানে মিনিমাম যেগুলো সিঙ্গেল গুলো আছে এগুলো তোমার মুখস্থ রাখতে হবে। বুঝা গেছে? সিঙ্গেল গুলো ভাইয়া মুখস্থ রাখতেই হবে, বুঝছো? ওকে, তাহলে ক্লোরাইড আয়ন হচ্ছে গিয়ে ক্লোরাইড, সালফেট, কার্বনেট, আর ওই যে সোডিয়াম, অ্যামোনিয়াম, এগুলা। ঠিক আছে? তো ওই তো আমাদের মাদ্রাসা বোর্ড 25, মানে আমাদের কি সবগুলা এমসিকিউ কিন্তু শেষ আলহামদুলিল্লাহ। ওকে, সো এই তো আমাদের এমসিকিউ পার্ট এতটুকুই। আমরা হচ্ছে গিয়ে আবার একটু রেস্ট নিয়ে কি করব, এখন কখটাও দেখাই দিব একসাথে। ওকে, তাহলে আসো, এখন আমরা কি করব ভাইয়া বলো? এখন আমাদের কাজ হচ্ছে সিম্পল। এখন আমরা কি করব? আমরা ক খ এর সাজেশন গুলা দিব। ক খ তার আমি তোমার পড়াই দিতে পারবো না, বাট ক খ এর সাজেশন দিব। দেখো, আমি চাইলে কি করতে পারতাম, এইটাতে কিন্তু আমি উইন্ডোজ দিয়ে দাগাইতে পারতাম। উইন্ডোজ দিয়ে দাগানো মানে কি বলতো? অ্যান্সার গুলো দাগায় ফেলা। অ্যান্সার গুলো দাগাইলে কি হবে জানো? অ্যান্সার গুলো দাগাইলে তোমরা কি বলবো? ভাইয়া পিডিএফ দেন, পিডিএফ দেন, পিডিএফ দেন। ওমা ভাইয়া পিডিএফ দেন, পিডিএফ দিয়ে তুমি কি করবা ভাই? তুমি এগুলা কি করবা এখন? আমি তোমারে কি বলছি? আমি বলছি তুমি যদি 26 ব্যাচের হয়, একটা ছোট ভাই বোন থেকে এই বইটা, এই প্রশ্নগুলো কালেক্ট করো, বা টেস্ট পেপার থেকে প্রশ্নগুলো কালেক্ট করো। 27 ব্যাচের হলে নিজের বইয়ের পিছনে তাকাও, এগুলো নিজে নিজে দাগ দাও, নিজে নিজে পড়ো। আমি তো তোমার সব পড়াই দিলাম, বাট এখন কি তোমার নিজে নিজে পড়তে হবে না? নিজে নিজে পড়তে হবে। নিজে নিজে পড়তে গেলে কি করতে হবে? নিজে নিজে পড়তে গেলে প্র্যাকটিস বাড়াইতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, তাহলে আসো আমরা এখন কি করব? তাহলে সব ডান, আমরা এখন ক খ দেখব। ওকে, আসো ক খ। এই যে আমাদের এনাম ভাইয়ের স্পেশাল ক খ। আচ্ছা ভাই একটু মনোযোগ দিও। তুমি ক খ দেখার আগে একটা কথা বলি, কথা শুইনো। তুমি যে এই যে এমসিকিউ ক্লাসটা করছো, তোমার কি খারাপ লাগছে? খারাপ লাগে নাই? তাহলে যদি তোমার এমসিকিউ ক্লাসটা ভালো লেগে থাকে ভাইয়া, তাহলে কোনো কথাবার্তা ছাড়া, কোনো কথাবার্তা ছাড়া ভাইয়া এই যে ফার্স্ট পেপার কোর্সে ভর্তি হবা। যারা 27 ব্যাচকে বলতেছি, ফার্স্ট পেপার কোর্সে ভর্তি হয়ে যাবা। 2499 টাকা দেখছো না? এই কোর্স ফি এখন তুমি যদি 10 তারিখের আগে ভর্তি হও, তুমি 10 তারিখের আগে ভর্তি হইলে 2000 টাকায় ভর্তি হইতে পারবা। 400 টাকা ডিসকাউন্ট পাবা, 400 টাকা ডিসকাউন্ট পাবা। আর তুমি ভাইয়াকে ভরসা করে কি সেকেন্ড পেপারে ভর্তি হয়ে যাও। সেকেন্ড পেপারে ক্লাস শুরু করি নাই, সেকেন্ড পেপারে কিন্তু ক্লাস শুরু করি নাই, বাট সেকেন্ড পেপারে আর্কাইভ গুলা দিয়ে দিছি। তুমি যদি সেকেন্ড পেপারে ভর্তি হও, এখানেও 400 টাকা ডিসকাউন্ট পাবা। RMH 2626 এই কুপন কোডটাই যদি ইউজ করো, তাহলে 10 তারিখের আগে ভর্তি হইলেই তুমি 400 টাকা ডিসকাউন্ট পাবা। বুঝা গেছে? 10 তারিখের আগে ভর্তি হইলে 400 টাকা ডিসকাউন্ট, 10 তারিখের আগে ভর্তি হইলে 400 টাকা ডিসকাউন্ট, 10 তারিখের আগে ভর্তি হইলে 400 টাকা ডিসকাউন্ট। বুঝছো? তাহলে দেখো, আমি তোমাকে একটা জিনিস দেখাই, আসো। হ্যাঁ দেখাই একটু, প্লিজ রাগ করো না।
কেমন? রাগ করো না। এই দেখো, এই যে আমি তোমাকে দেখাই দিচ্ছি, তুমি রিদন্স মেথড ওয়েবসাইটে যাবা, তারপরে কোর্সেসে যাবা, কোর্সেসে গেলে এইচএসসি তে যাবা, এরপরে এই দেখো হাসান আনাম ভাইয়ের ব্যাচ প্রতিজ্ঞা ফার্স্ট পেপার পাইছো? দেখো অলরেডি 1673 স্টুডেন্ট, সংখ্যাটা আর একটু বেশি, সংখ্যাটা একটু বেশি কেন? ওয়েবসাইট আর ফেসবুকে একটু আলাদা, ওকে, মানে এই সংখ্যাটা একটু বেশি এই জায়গা থেকে, ওকে। তারপরে আসো, এই যে 1673 জন ভর্তি আছে। সেকেন্ড পেপারে যাও, দেখো সেকেন্ড পেপারে ক্লাসই শুরু করি না, 330 জন ভর্তি আছে। আচ্ছা ভাইয়া দেখো তো, যারা সেকেন্ড পেপার এখন আমার কাছে পড়বে, তুমি এই যে লার্নে যাও, আমার তো এখানে কোর্সটা এনরোল করা আছে, তাই আমি দেখাইতে পারবো। সেকেন্ড পেপারে যাও, সেকেন্ড পেপারে গেলে কি হবে দেখো তো, এই যে দেখো সেকেন্ড পেপার লাইভে এখনো কোনো ক্লাস শুরু হয় নাই, বাট সেকেন্ড পেপার আর্কাইভে যাও ভাইয়া, আর্কাইভে সবগুলো চ্যাপ্টারের দেওয়া আছে। দেখো মনে করো আমি তড়িৎ রসায়ন পড়াবো, ভাইয়া তড়িৎ রসায়ন 12টা লেকচারে শেষ করাইছিলাম। কয়টা লেকচারে? 12টা লেকচারে শেষ করাইছিলাম। দেখো তো লেকচার 12 পর্যন্ত আছে কিনা, আছে নাকি নাই? আছে, বুঝা গেছে কিনা? ওকে, সো তোমাকে কিন্তু ভাইয়া, এই যে মনে করো ভাইয়া আপনি অর্গানিকে যাবেন, ওকে ভাইয়া এই দেখো অর্গানিকে সব লেকচার দেওয়া আছে ভাই, বুঝছো, দেওয়া আছে, তোমার এগুলো নিয়ে কোনো টেনশনই নাই, বুঝছো। পরিমাণগত রসায়নে যাওয়া ভাইয়া, 15 নাকি 16টা জানি লেকচারে করাইছিলাম পরিমাণগত রসায়ন। এগুলো কোন ব্যাচের ক্লাস বলো তো? এগুলো হচ্ছে 26 ব্যাচের ক্লাস, কেমন? এগুলো 26 ব্যাচের আর্কাইভ দেওয়া আছে লেকচার 15টা। পাইছো নাকি পাও নাই? পাইছো। তাহলে যারা যারা হচ্ছে গিয়ে 27 ব্যাচের আছে, বা তুমি যদি 26 ব্যাচের হয়ে আমার এই ক্লাসটা দেখো, অবশ্যই ছোট ভাই বোনকে রেফার করবা, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, ঠিক আছে? তোমরা যদি 26 ব্যাচের হয়ে থাকো, তাহলে ছোট ভাই বোনদেরকে অবশ্যই কিন্তু আমার এই যে ব্যাচ প্রতিজ্ঞা ফার্স্ট পেপার আর ব্যাচ প্রতিজ্ঞা সেকেন্ড পেপার কোর্সে এনরোল করতে বলবা। এই কোর্স ফি কিন্তু অ্যাকচুয়ালি 2500 টাকা দিয়ে সবাই ভর্তি হয়, কিন্তু এই যে আরএমএ 26 কুপন কোডটা তুমি যদি ইউজ করো, 10 তারিখের আগে ভর্তি হইলে কত টাকা ডিসকাউন্ট পাবা বলো তো? ফ্ল্যাট 400 টাকা ডিসকাউন্ট পাবা। সো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি 26 বছর হয়ে থাকো ছোট ভাই বোনকে বলবা, আর 27 বছর হয়ে থাকলে এখন চোখ বন্ধ করে ভর্তি হয়ে যাও, আর কিছু লাগবে না। তুমি তো দেখছো ভাই কেমনে ধরে ধরে পড়াই, তাই না? ওকে, আর একটা ছোট্ট কথা বলি, এই যে মার্কেটিং করলাম না, এটা নিয়ে আবার রাগ করো না, কেমন? আসো তাহলে আমরা একটা কাজ করি, আমরা এখন কি করব বলো তো, কোনো কথাবার্তা ছাড়া। এখন এনাম ভাই কি করবে বলো? এনাম ভাই কি করবে এখন? এখন এনাম ভাই আমাদের কখতে চলে যাবে। ওকে ফাইন, আমি তোমাকে কখের সাজেশন দিব, নট পড়াবো, আমি বারবার করে বলতেছি। ওকে আসো, এটা কিন্তু এনাম কেমিস্ট্রি একাডেমির লোগো, তুমি কি দেখতে পাচ্ছ এনাম কেমিস্ট্রি একাডেমির লোগোটা? সুন্দর না? ওকে ওকে, আসো একটু বুঝাই দিই। সেটা হচ্ছে এই দেখো, মূল কণিকা কি, স্থায়ী কণিকা কি, ইলেকট্রন কি, প্রোটন কি, এগুলো আসবে না, বাট এগুলো চার্জগুলো কিন্তু ভর চার্জ কি এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। অস্থায়ী কণিকা কাকে বলে, এগুলো আসবে না। নিউক্লিয়াস কাকে বলে, আসবে না। পারমাণবিক সংখ্যা, ভর, আইসোটোপ কাকে বলে, এটা আসতে পারে। এই দেখো ময়মনসিংহ বোর্ড 25, ঢাকা বোর্ড 22, রাজশাহী বোর্ড 19 আসছে, মানে বোর্ড প্রশ্নগুলো শুধু পড়বা, বুঝছো, বোর্ড প্রশ্নগুলো পড়বা। আইসোটোপ কাকে বলে পড়তে পারো, আইসো বার কাকে বলে পড়তে পারো, বাট এইগুলা নর্মালি তুমি আসলে পারবা। এই যে আলফা কণা কাকে বলে, এটা পড়তে পারো। এই যে বরিশাল বোর্ড 25 আসছে, দেখছো বরিশাল বোর্ড 25, শুধু বোর্ড প্রশ্নগুলো কখগুলো পড়বা, আর কিছু না। আলফা কণা কাকে বলে, আমরা জানি আলফা কণা মানে কি 4 2 হিলিয়াম 2+, তাই না? ওকে, তারপরে আসো, এগুলো আসবে না। এই যে দেখো, এই যে জিমেন প্রভাব কাকে বলে, এটা আসতে পারে। এই দেখো দিনাজপুর বোর্ড 25 আসছে, মানে তুমি কি বুঝতেছো, এগুলো কিন্তু প্রশ্ন কঠিন করতেছে দিন দিন। জিমেন প্রভাব কাকে বলে, স্টার প্রভাব কাকে বলে, এটা পড়বা, 27 28 এটা পড়বা প্লিজ। তারপরে আইজেনমান আসবে না। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, ভাই সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, আসবেই। প্রধান কোয়ান্টাম সংখ্যা, এগুলো আসবে না, এগুলো আসবে না। এই যে তারপরে অরবিটাল কাকে বলে, ভাই সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, মানে এগুলো ছাড়া তুমি পরীক্ষা হলে যাও না, ওকে, এগুলো ছাড়া তুমি পরীক্ষা হলে যাও না। তারপরে হুন্ডের নিয়মটা লেখো, হুন্ডের নীতিটা লেখো, ভাই এটা ক্ষতে আসবে, এটা ক্ষতে আসবে, এটা ক্ষতে আসবে, এটা কতে আসলে আলহামদুলিল্লাহ, ক্ষতে আসলে ক্ষতে আসবে। তাহলে হুন্ডের নিয়মটি লেখো, এটা ক্ষতে আসবে, কতে আসবে, দুই জায়গার জন্য ইম্পর্টেন্ট। পলির বর্জন নীতি, আউটবাউন্ড নীতি, ক খ দুজনের জন্য ইম্পর্টেন্ট। ওকে ওকে, ইলেকট্রন বিন্যাস তোমাকে করতে দিবে না, সমস্যা নেই। বর্ণালী কাকে বলে, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, বর্ণালী কাকে বলে আসতে পারে। তড়িৎ চুম্বকীয় বর্ণালী কাকে বলে, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, সুপার ইম্পর্টেন্ট, আসে পড়বে। তারপরে ওকে, এগুলো লাগবে না, এগুলো লাগবে না। এনএমআর বলতে কি বুঝো একটু পড়বা, এনএমআর বলতে কি বুঝো একটু পড়বা প্লিজ, একটু পড়বা। এই দেখো দ্রাব্যতার গুণফল কাকে বলে, সমায়ন প্রভাব কাকে বলে, দ্রাব্যতা কাকে বলে, দ্রাব্যতা কাকে বলে, দ্রাব্যতার গুণফল কাকে বলে, সমায়ন প্রভাব কাকে বলে, এগুলো পড়ে যেতে হবে। ন্যাসলার বিকারক কি, অলরেডি আমরা পড়ছি, ক্ষারীয় পটাশিয়াম টেট্রাহাইড্রো মার্কিউরেটের দ্রবণকে কি বলা হয় বলতো, ন্যাসলার বিকারক বলা হয়। এগুলো লাগবে না। এই যে দেখো ক্যালাসন কি, পাতন কি, ক্যালাসন কি, পাতন কি, এগুলো একটু পড়ে যাবা, মানে একদম বেসিক জিনিসটা পড়ে যাবা, আর কিছু না।
এই দেখো আংশিক পাতন কি দেখছো কত জায়গায় 19 সালে আসছে, 18 সালে আসছে, সো এগুলো আসতেই পারে, রাইট? এগুলো আসতেই পারে। পাতন, আংশিক পাতন, ক্যালাসন, এই তিনটাই পড়ো, আর কোনো কিছু পড়ার দরকার নেই, বাকিগুলো আসে না এত বেশি। তারপরে ক্রোমাটোগ্রাফি কাকে বলে একবার পড়ে যাবা, ক্রোমাটোগ্রাফি কাকে বলে একবার পড়ে যাবা, ক্রোমাটোগ্রাফি কাকে বলে একবার পড়ে যাবা। আরএফ কি, দরকার নেই, এগুলো আসবে না। ওকে ফাইন, তাহলে দেখো মনোযোগ দিও। তাহলে এই যে ক এর জন্য যেগুলো বললাম, এখন দেখো ক কি গুণগত রসায়ন থেকেই আসবে? একটা সৃজনশীলের ভিতরে ক কি গুণগত রসায়ন থেকে আসবে শিওর তুমি? না, শিওর না। অন্য চ্যাপ্টার থেকেও দিতে পারে, ক দেখবা ফিজিক্স থেকেও দিতে পারে, ক দেখবা ম্যাথ থেকেও দিতে পারে, ক খ এর কোনো মা বাপ নাই। বাট গুণগত রসায়নের কোন ক গুলো ইম্পর্টেন্ট, যেগুলো ভাইয়া দেখাই দিছি, এগুলার বাইরে নর্মালি প্রশ্ন আসে না, বুঝছো? সো এই ক গুলা মানে এই সংজ্ঞাগুলা পড়ে ফেলা তোমার নৈতিক দায়িত্ব অ্যাজ এ স্টুডেন্ট, কেমন? এবার খ নাম্বার প্রশ্নগুলো কিন্তু ভালো করে দেখে রাখো, হ্যাঁ? আমি এই পিডিএফটা দিতেও পারি, নাও দিতে পারি। এই পিডিএফটা যদি আমি তোমাকে না দেই, তুমি আমাকে ভুল বুঝো না। কেন বলছি ভুল বুঝো না? কারণ এটা হচ্ছে পেইড ব্যাচের সম্পত্তি, বুঝছো? মানে এইটা পেইড ব্যাচে এখনো দেই নাই। সো যেটা আমি পেইড ব্যাচে এখনো দেই নাই, এটা আমি পাবলিকলি দিতে পারবো কিনা আমি কিন্তু শিওর না, বুঝছো? সো এই পিডিএফটা যদি না পাও তোমরা রাগ করো না, বাট ক খয়ে ওই যে গ ঘ আর এমসিকিউ এগুলোর পিডিএফ আমি দিয়ে দিব, তুমি টেনশন করো না, কেমন? ওকে, আসো। এগুলো আসবে না। তেজস্ক্রিয় রশ্মির 3টা বৈশিষ্ট্য লেখো, এগুলো অনেক আগের পুরাতন প্রশ্ন, এগুলো নর্মালি আসে না, বুঝছো? এগুলো আসে না। এই যে একে অপরের আইসোটন ব্যাখ্যা করো, এগুলো নর্মাল প্রশ্ন, এগুলো পারবা। এই যে এটা ভালো আসে, লিথিয়াম 2+ এবং হিলিয়াম প্লাসের ক্ষেত্রে বোর তত্ত্ব প্রযোজ্য, মানে কি? ওই যে এক ইলেকট্রন বিশিষ্ট সিস্টেম, এই জন্য। তারপরে আসো, সাই স্কয়ারের তাৎপর্য লেখো, নর্মালি আসে না। সাইয়ের কোনো ভ্যালু নাই, বাট সাই স্কয়ারের ভ্যালু আছে। অরবিটালের 2টা বৈশিষ্ট্য লেখো, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট, আসে পড়তে পারে। তারপরে কোনটিতে আগে যাবে কোনটিতে পরে যাবে, মানে কি? আউটবাউ নীতি, ভাই সিম্পল। মানে আমি তোমারে বললাম আউটবাউ, হুন্ড, পলির বর্জন নীতি, তিনোটাই ইম্পর্টেন্ট, কতও দিতে পারে ক্ষতেও দিতে পারে। অরবিটাল কাকে বলে? ইম্পর্টেন্ট। অরবিট কাকে বলে? ইম্পর্টেন্ট। কোয়ান্টাম সংখ্যা কাকে বলে? ইম্পর্টেন্ট। এগুলো কোনো সময় মিস। দ্রাব্যতা কাকে বলে? দ্রাব্যতার গুণফল কাকে বলে? তারপরে সময়ায়ন প্রভাব কাকে বলে? ক্রোমাটোগ্রাফি কাকে বলে? তারপরে দ্রাবক নিষ্কাশন কাকে বলে? পাতন, ক্যালাসন, আংশিক পাতন কাকে বলে? এই কাকে বলে তুমি যদি না পড়ে যাও ভাইয়া, হবে না, বুঝছো? হবে না, তাই না? হবে না। এই যে দেখো 2D অরবিটাল সম্ভব নয় কেন, মানে কি বেসিক প্রশ্ন না? অরবিটাল রিলেটেড বেসিক প্রশ্ন না? হ্যাঁ, মানে আউটবাউ নীতি রিলেটেড প্রশ্ন, কোয়ান্টাম সংখ্যা রিলেটেড প্রশ্ন। ওকে, এই টাইপের প্রশ্ন এসে পড়বে। এই দেখো এগুলো প্রচুর আসে, এগুলো প্রচুর আসে। সো এই যে দেখো হুন্ডের উদাহরণসহ হুন্ডের নীতি ব্যাখ্যা করো, ভাই এগুলো আসবেই, এগুলো আসবেই ভাই। হ্যাঁ, হুন্ডের নীতি অনুযায়ী ফসফরাসের ইলেকট্রন বিন্যাস ব্যাখ্যা করো। ওকে, সো এগুলো ভাইয়া আসবেই। ম্যাগনেসিয়াম 2+ গঠিত হয়, সোডিয়াম 2+ গঠিত হয় না, ব্যাখ্যা করো কেন? আচ্ছা যাই হোক, এটা কিন্তু আয়ন শনাক্ত মানে মৌলে পর্যাপিত ধর্ম রাসায়নিক বন্ধনের প্রশ্ন, তাই না? তো দেখছো মানে কখের কি কোনো মা বাপ আছে ভাই? কখের কোনো মা বাপ নাই। এই যে হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়াম পলের বর্জনীতি মেনে চলে, বাট হাইড্রোজেন মেনে চলে না, এই টাইপের প্রশ্ন যদি আসে তখন আসতেই পারে, তাই না? আসতেই পারে, নর্মালি আসে না। বাট এই যে তারপরে এই যে ভাইয়া দেখো জাল টাকা শনাক্তকরণ, তারপরে আইআর এর ব্যবহার, এগুলা খতেও আসতে পারে, ঘতেও আসতে পারে, 2 নম্বরেও আসতে পারে, 4 নম্বরেও আসতে পারে, এগুলা মিস করা যাবে না, বুঝা গেছে? এই দেখো এফআইআর, ফার আইআর রশির রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যাখ্যা বৃদ্ধি করে, এইগুলা তুমি না পড়ে গেলে কিন্তু ভাইয়া একদম পিটাবো, বুঝছো? এই যে ইউভি রশ্মি দ্বারা জাল টাকা শনাক্ত করা হয়, সুপার ইম্পর্টেন্ট। দেখো দিনাজপুর বোর্ড 25-এ আসছে, 25-এ আসছে। তার মানে এইগুলা কি তুমি স্কিপ করে কখনো যেতে পারবা? উত্তর হচ্ছে না। এগুলো স্কিপ করে যাওয়া যাবে কখনো? উত্তর হচ্ছে যাওয়া যাবে না, তাই না? সো ভাইয়া কখনো ভুল করো না প্লিজ, এটা তোমার কাছে রিকোয়েস্ট। তারপরে এই যে ধাতব ক্লোরাইডের দ্রাব্যতা HCl দ্রবণে হ্রাস পায় কেন? ওই যে একটু আগে তোমার বলছিলাম সময়ায়ন প্রভাব, সময়ায়ন প্রভাব হলে দ্রাব্যতা হ্রাস পায় কেন? এই যে তোমার একটু আগে বলছি যে উইক সলিড স্ট্রংটা আসে, উইকের দ্রাব্যতা হ্রাস করে দেয় কেন? ওই যে লাসাতের নীতি, দেখো যখনই সময়ায়ন আসতেছে তার মানে কি ঘনমাত্রা বাড়তেছে, কার ঘনমাত্রা বাড়ে? উৎপাদের ঘনমাত্রা বাড়লে কোন জায়গায় যায়? পিছনে যায়। পিছনে যাওয়া মানে কি? লবণটা পিছনে যাওয়া মানে কি বলো তো? দ্রাব্যতা বাড়ে না কমে? কমে, মানে ব্যাকওয়ার্ড যায়। তারপরে এই যে সোডিয়াম কার্বনের দ্রাব্যতা গুণফল এত বলতে কি বোঝায়? নরমাল প্রশ্ন, বাট তোমার কাছে মনে হইতে পারে আল্লাহ এটা তো একদম ফার্স্টের উইকটাই দেখছিলাম, বাট হুট করে দিয়ে দিবে। যেমন এই যে দেখো ঢাকা বোর্ড 25-এ দিছে, এটার দ্রাব্যতার গুণফল বলতে কি বোঝায়, এই টাইপের প্রশ্ন দিতে পারে। তুমি কি বলবা? ওই যে যদি গ্রাম পার 100 গ্রাম পানি বলতো, একভাবে বলতো 100 গ্রাম পানির ভিতরে যতটুকু দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। আর এখন কি এটা দ্রাব্যতা গুণফল এত, এই কথার মানে কি? ওই যে 1 লিটার দ্রবণে এত মোল সোডিয়াম কার্বনের দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে, এটি হচ্ছে দ্রাব্যতার গুণফল। এই দেখো আয়নসময়ের মোল প্রতি লিটার এককে ঘনমাত্রার ওই যে
আমি কি বলছি, প্রতি লিটারে এত মোল দ্রবীভূত হয়, এটাই তো মোল পার লিটার, তাই না? এটাই বলা আছে এখানে। তারপরে এগুলো থেকে নরমালি প্রশ্ন হয় না, এই যে ভাইয়া সোডিয়াম প্লাস আয়ন কিভাবে শনাক্ত করবে, এগুলো গতেও আসতে পারে, ক্ষতেও আসতে পারে, সো বি কেয়ারফুল। হ্যাঁ, এই যে একটু আগে এই বিক্রিয়াটা দেখাই দিছি, পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, সোডিয়াম পাইরোঅ্যান্টিমোনেট, একটু আগে এই বিক্রিয়া দেখাই দিছি। তারপরে একটু আগে না আমি ভুলে মুখের ভিতরে আইসা পড়ছে ক্লোরাইড আয়ন, আমি ডাইয়ামিন সিলভার বলছিলাম, ওটা সিলভার নাইট্রেট কিন্তু, হ্যাঁ ভুল হয়ে গেছে ভুলে। ওকে, তারপর আরএফ এর মান 1 থাকে না কেন, এগুলো নরমালি আসে না যেহেতু তোমাদের এতদিন ছিল না, বাট এই যে আরএফ এর মান মানে একের চেয়ে সবসময় কম হবে, একের চেয়ে বেশি হবে না, বুঝছো? আরএফ এর মান সবসময় একের চেয়ে কম হয় কেন? এটা হচ্ছে উপাদান কর্তৃক দূরত্ব, গতিশীল দ্রাবক কর্তৃক দূরত্ব। তাহলে উপাদান যায় আর দ্রাবক যায়, ওই যে পানির ভিতরে রং দিলে যে উঠা যায়, তাই না? তাহলে উপাদান কর্তৃক দূরত্ব বাই দ্রাবক কর্তৃক দূরত্ব, এটা সবসময় একের চেয়ে কম হয়, বুঝছো? ক্রোমাটোগ্রাফির মূলনীতি লেখো, এই যে এরকম প্রশ্ন কিন্তু আইসা পড়বে, এটা পইরা যাও, হ্যাঁ এটা পইরা যাও, না পইরা যাও না, না পইরা যাও না। তারপরে এনাম কেমিস্ট্রি একাডেমির সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। অবশ্যই অবশ্যই ভাইয়া হাসান আনাম ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা, আমার যে আরেকটা প্রতিষ্ঠান আছে আরএমএইচ এ সাবস্ক্রাইব করবা, অ্যান্ড অবশ্যই আমাদের সাথে থাকবা, দোয়া করবা আমাদের জন্য। এই তো, তাহলে আমাদের কিন্তু এমসিকিউ শেষ, সিকিউ ক খ শেষ। এবার একটু মনোযোগ দিও, যারা শুধু ভাইয়ার সাথে সাথে অন্যান্য সাবজেক্টেও ভর্তি হবা, যে শোভন ভাই চট্টগ্রামের, উনি কিন্তু একদম খাস চিটাগানিয়ান, ওকে, অ্যান্ড চট্টগ্রামের হচ্ছে গিয়ে মানে একচেটিয়া ব্যবসা করে, মানে ব্যবসা করে বলতে নেগেটিভলি নিও না, মানে হচ্ছে গিয়ে লাইক এমন কোন স্টুডেন্ট নাই যে ওনার কাছে পড়ে নাই, এরকম টাইপের আর কি। আমি একবার গেছিলাম, আমি গিয়ে যতটুকু বুঝছি, আমি কিন্তু চাওয়াজি করতেছি না, তুমি চট্টগ্রামের যে কোনো ফ্রেন্ডকে জিজ্ঞাসা করো যে শোভন ভাই একচেটিয়া সবাইরে পড়াচ্ছে, মানে ওনার পার ব্যাচে হচ্ছে গিয়ে পার ব্যাচে 150 স্টুডেন্ট বসতে পারে, 120 জন 30 জন বসতে পারে, আরো বেশি মনে হয় খুব সম্ভবত। ওকে, তারপর জুন্নয়ন ভাই, উনি কিন্তু অথর, মানে উনি হচ্ছে লেখক, বইয়ের লেখক, বুঝতে পারতেছো, মানে কারা পড়াচ্ছে, বইয়ের লেখক, মানে উনি এসএসসি এবং এইচএসসি জনপ্রিয় বই সহজ বায়োলজি, ওকে, ওইটার অথর। সো উনি কিভাবে পড়ায় তুমি খুব ভালো করে জানো, ওকে, খুব ভালো করে পড়াবে। তারপর রিদন নর্মালি হচ্ছে এইচএসসি পড়ায় না, এসএসসি পড়ায় ম্যাক্সিমাম টাইমে, এইচএসসিতে 2-3টা চ্যাপ্টার নেয় আর কি। আর ফিজিক্সে অ্যাকচুয়ালি মানে মেইন টিচার হচ্ছে আমাদের নিয়াজ ভাই। নিয়াজ ভাইরে চিনে না অনলাইনে 21 থেকে 25-26 ব্যাচের এমন কেউ নাই যে নিয়াজ ভাইকে চিনে না, এরকম নাই। ওকে, হ্যাঁ হতে পারে তুমি বলতে পারো যে ভাইয়া হাইপ কম, বা আমার কথা বলতে পারো, আমি এখানে দেখতে পাচ্ছ হাইপ কম, এটা বলতে পারো, এটা হতেই পারে। ওকে, শোনো, সবাই সেম পড়ায়, কেউ 19 পড়ায়, কেউ 20 পড়ায়, এখানে এমন কেউ নাই যে কেউ 11 পড়ায় কেউ 20 পড়ায়, সবাই 19-20 পড়ায়, কেউ কারো থেকে আল্লাহর রহমতে কম না, মানে আমরা যারা আছি। ওকে, আমরা কিন্তু অন্য কারোর সাথে বলিনি, আমরা এখানে সবাই 19-20 সেম পড়াই। ইভেন তোমার আরেক টিচার যা পড়াচ্ছে আমি দেখবা তাই পড়াচ্ছি, আমি যা পড়াচ্ছি আরেক ভাইয়া তাই পড়াচ্ছে, এক একজনের পড়ানোর ধরন এক এক রকম, তুমি যারটা বুঝো এরকম। আর অনলাইনের ব্যাপারটাই হচ্ছে একটু তো বুঝোই যে একটু হাইপ কেন্দ্রিক, একটু গসিপ কেন্দ্রিক, বা একটু প্রচারণা কেন্দ্রিক। ওকে, সো নো ইস্যুস, মানে এখানে যার রিজিকে যত স্টুডেন্ট আছে ততজন স্টুডেন্টই আসবে, সে তত স্টুডেন্টই পাবে। তো তোমরা যারা আমাকে চিনো, আমাকে ভরসা করো, আমি বলবো তারা আরএমএইচে ভরসা করতে পারো, এখানে প্রত্যেকটা টিচার খুবই ভালো পড়ায়, খুবই ভালো পড়ায়, সবাই হচ্ছে গিয়ে মানে এনাফ, মানে প্রুফড, ওকে, এরা প্রমাণিত সবাই, এমন না যে হচ্ছে গিয়ে কেউ নতুন। ওকে, অ্যান্ড সবাই এখানে সব মানে রিদওয়ান বাদে বাকি সবাই আমার সিনিয়র, মানে আমার প্রায় তোমার আমি বলবো কি, আমার 4 থেকে শুরু করে তোমার 8-9 বছর সিনিয়র এরা ভাইয়েরা যারা আছেন। ওকে, আমি একমাত্র জুনিয়র। তো যারা আমাকে চিনো, আমার অডিয়েন্স যারা আছো, তারা অবশ্যই অবশ্যই আমার উপর বিশ্বাস রেখে এখানে ভর্তি হতে পারো, আর না হলে তোমার ইচ্ছা, এখানে কেউ বলবে না যে তুমি এখানে ভর্তি হতেই হবে। ওকে, বাট আমাদের ক্লাসগুলো কইরো, এই যে আমাদের যে ওয়ান শট ক্লাসগুলো হবে, এই ক্লাসগুলো কইরো, এটা তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট। ওকে, তোমরা এই ক্লাসগুলো করবা, ক্লাসগুলো করলে দেখবা ইনশাল্লাহ 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 ভালো কিছু হবে, তোমরা বুঝবা। এন্ড যদি ক্লাস ভালো লাগে তাহলে তুমি কেন আরএমএইচে ভর্তি হবে না? অবশ্যই ওয়েলকাম টু আরএমএইচ। ওকে, আচ্ছা আরেকটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে ভাইয়া 10 জানুয়ারি পর্যন্ত কিন্তু আমাদের পিসিএমবি কম্বো কোর্সেও ডিসকাউন্ট চলতেছে।
তোমরা চাইলে পিসিএমবি কম্বো কোর্সে কিনতে পারো। ওয়েবসাইটে আর যাচ্ছি না, ওয়েবসাইটে দেখবা কম্বো কোর্স লেখা আছে। এই যে একটু আগে যে দেখাইছিলাম, একবার একটু যাই, হ্যাঁ, কেউ আবার রাগ করো না কি তোমরা আবার মার্কেটিং পছন্দ করো না। সো মার্কেটিং করতেছি না এখানে, মার্কেটিং না, জাস্ট তোমাদের আপডেট দিচ্ছি। কজ আমরা তো এটা তো একটা নতুন প্ল্যাটফর্ম, মানে গ্রোয়িং প্ল্যাটফর্ম বলতে পারো, বা গ্রোয়িংও হয়নি এরকম বলতে পারো, তোমরা যেভাবেই বলো, হ্যাঁ। সো এই যে দেখো পিসিএমবি কম্বো কোর্স, পিসিএমবি কম্বো কোর্স, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পেপার কম্বো। এটাতেও কিন্তু দেখো 500 টাকা ডিসকাউন্ট আছে। সেকেন্ড পেপার কম্বোতে তো ভাই আরো ডেঞ্জারাস ভাই, সেকেন্ড পেপার কম্বোতে আরো ডেঞ্জারাস ভাই। সেকেন্ড পেপার কম্বোতে 1000 টাকা ডিসকাউন্ট পাওয়া পিসিএমবি কম্বোতে। এই দেখো 8400, এটা হয়ে যাবে 7400, 8400 হয়ে যাবে 7400, তারপর 7500 হয়ে যাবে শুধু 7000। ঠিক আছে, সো কম্বো কেনার চেষ্টা করো। আর যদি না কিনতে পারো কোনো সমস্যা নেই, বাট এই ক্লাসটা ভালো লাগলে কেমিস্ট্রি কোর্সে অবশ্যই অবশ্যই এনরোল করবে। ওকে, সো তোমাদের জন্য অনেক 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 শুভকামনা রইল। দেখা হচ্ছে সিকিউ অংশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।